ওকে, আসসালামু আলাইকুম। নাও আমরা পার্ট 3 তে ওয়েলকাম সবাইকে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া থেকে আমরা এখন শুরু করব। তো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে তা না, আমাদের জাস্ট এ মিনিট। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আমরা একটু শুরু করি এখান থেকে। হ্যাঁ, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া থেকে যেটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এন্ড বোন ম্যারো এক্সামিনেশন ফাইন্ডিংস। আর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। অবশ্যই এটা একটা মাইলোপ্রলিফারেটিভ স্টেম সেল ডিসঅর্ডার, যেটা আপনার হেমাটোপয়েটিক স্টেম সেলের যতগুলো লিনিয়েজ আছে সবগুলোই প্রলিফারেট করতে পারে, স্পেশালি গ্রানুলোসাইট সিরিজটাই বেশি প্রলিফারেট করে। তাহলে disorder resulting in proliferation of all hematopoietic lineage but manifest predominantly in the granulocyte series. Okay, এইটুকু পর্যন্ত আমাদেরকে জানতে হবে। ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট যেটা পরীক্ষায় আসছে, the characteristics of CML is a chromosome abnormality known as the Philadelphia chromosome. তাহলে Philadelphia chromosome সাধারণত chronic myeloid leukemia and acute lymphatic leukemia ALL এই দুইটাতে পজিটিভ পাওয়া যায়। যদি ক্রনিক CML এ আপনার এটা পজিটিভ পাওয়া যায় তাহলে প্রগনোসিস ভালো না, আর ওইটাতে যদি পজিটিভ পাওয়া যায় প্রগনোসিস ভালো ALL এ। আচ্ছা, দিস ইজ এখানে একটু সিএমএল এর যে ফাইলাডেলফিয়া ক্রোমোজোম সম্পর্কে দুই একটা তথ্য আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে দিস ইজ এ শর্টেন্ড ক্রোমোজোম 22 রিজাল্টিং ফ্রম এ রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। মেইনলি হচ্ছে ট্রান্সলোকেশন অফ এ ম্যাটেরিয়াল উইথ ক্রোমোজোম 9, তাহলে 22 এর সাথে 9 এর এক্সচেঞ্জ। The break on chromosome 22 occurs in the breakpoint cluster region, যেটাকে বলা হয় VCR, and fragment from chromosome 9 that joins the VCR series, ওটাকে বলা হয় ABL oncogene, তাহলে which forms a fusion gene with the remains of the VCR. The VCR and ABL যে fusion gene codes for 210 kilodalton protein with tyrosine kinase activity. এজন্যই প্যারাডেলফিয়া ক্রোমোজোম যদি কারো পজিটিভ পাওয়া যায় সিএমএল পেশেন্টের, এবং টাইরোসিন কাইনাস ইনহিবিটর ইমাটিনিব এই ড্রাগটা বেশি ইউজ করা হয়। ওকে, এইটুকু পর্যন্ত আমাদের মোটামুটি জানতে হবে। ন্যাচারাল হিস্ট্রির মধ্যে তিনটা ফেজ আছে, ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ এন্ড ব্লাস্ট ক্রাইসিস। ওকে, এই তিনটুকু জানতে হবে। এর মধ্যে ক্রনিক ফেজের মধ্যে আপনার হচ্ছে এটা সাধারণত 3 থেকে 5 বছর লাস্ট করে, এন্ড ইমাটিনিব থেরাপি যদি আর্লিতে শুরু করা যায়, this phase has been prolonged to encompass a normal life expectancy in many patients. তাহলে ইমাটিনিব থেরাপি আর্লি শুরু করতে পারলে সাধারণত পেশেন্টের নর্মাল লাইফ লিড করতে পারে। আচ্ছা, অ্যাক্সিলারেটেড ফেজ সবসময় দেখা যায় না। আর ব্লাস্ট ক্রাইসিস যেটা, in which this disease transforms into an acute leukemia, either myeloblastic or lymphoblastic, which is relatively refractory to treatment. তাহলে ব্লাস্ট ক্রাইসিসটা ট্রিটমেন্টে কোনো লাভ হয় না, and this is the cause of death in majority of the patient. এটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ব্লাস্ট ক্রাইসিসটাই পেশেন্টের মেজরিটি অফ পেশেন্টের ক্ষেত্রে ডেথ নিয়ে আসে। ওকে, আচ্ছা, সিএমএল এর পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে, এটা আমরা কমনলি যেহেতু ওয়ার্ডে পাই, তাহলে সিমটমস এট প্রেজেন্টার্স মে ইনক্লুড অনলি লিথার্জি, ওয়েট লস, abdominal discomfort, gout, sweating, but about 25% of patients are asymptomatic at diagnosis. Splenomegaly, শুধু splenomegaly না, massive splenomegaly develop করে একটা সময়। Splenomegaly present in 90%, about 10% the enlargement is massive, extending to over 15 cm below the costal margin, এত massive. And the friction rub may be heard in case of splenic infarction. Hepatomegaly occurs in about 50%. Lymphadenopathy is unusual. এই জন্য প্রত্যেকটা লাইন আপনাকে এটা পাল্টানোর জন্য একটু পড়ে যেতে হবে, সিনারিও বেসড কোশ্চেন দিতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশনে যাই, যেটা ইম্পর্টেন্ট। আমি বলেছি যে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আপনি ইনভেস্টিগেশন করবেন না, এটা ক্রাইম। ইনভেস্টিগেশন অবশ্যই হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে পড়ে যেতে হবে। তাহলে আমরা যদি নরমালি একটা সিবিসি করি, সেক্ষেত্রে আমরা কিছু অ্যানিমিয়া পাবো, নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। লিউকোসাইট কাউন্ট ভ্যারি করে 10 to 600, মানে আপনার হচ্ছে 10,000 থেকে 6 লাখ পর্যন্ত উঠে যেতে পারে। and in about 1/3 of patients there is very high platelet count. তাহলে CML is a causes of thrombocytosis. Sometimes আপনার 20,000 এর উপরে চলে যেতে পারে in the blood film. Okay, and peripheral blood film আর আমরা হচ্ছে বোন ম্যারো ফাইন্ডিং, এই দুইটাই মেইনলি মাথায় রাখতে হবে। ব্লাড ফিল্মে কি পাওয়া যায় দেখেন, in the blood film the full range of granulocyte precursors from myeloblast থেকে শুরু করে mature neutrophil is seen, but the predominant cells
আর নিউট্রোফিলস এন্ড মাইলোসাইট। তাহলে মাইলয়েড লিউকেমিয়া যেহেতু মাইলোসাইটটি প্রিডমিনেন্টলি থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা, মাইলোব্লাস্ট usually constitute less than 10% of all white cells. আর আপনি কখন বুঝবেন যে ব্লাস্ট ক্রাইসিসে চলে গেছে বা ব্লাস্ট ট্রান্সফরমেশন হয়েছে? এটা হচ্ছে characterized by dramatic increase in the number of circulating blast. আচ্ছা, বোন ম্যারো ফাইন্ডিংটা আমরা দেখি। এটা হচ্ছে আমি বলেছি যে কোনো hematological malignancy কনফার্ম করার জন্য বোন ম্যারো করতে হবে আপনার। বোন ম্যারো should be obtained to confirm the diagnosis and phase of disease by morphology. ক্রোমোসোম অ্যানালাইসিস করা যেতে পারে আপনার প্যারাডিলফিয়া ক্রোমোসোম ডায়াগনোস করার জন্য। এছাড়াও ব্লাড এলডিএইচ যেটা করতে পারেন, ইউরিক অ্যাসিড লেভেল করতে পারেন, যেহেতু গাউট একটা হিস্ট্রি থাকে এই জন্য এগুলো একটু বেশি পেতে পারেন। নাও চিকিৎসার একটা অপশন দেখেন, টাইরোসিন কাইনেজ ইনহিবিশন ইন সিএমএল। ফার্স্ট লাইন হচ্ছে ইমাটিনিব, নিলোটিনিব এন্ড ড্যাসাটিনিব। তাহলে ফার্স্ট লাইন ড্রাগ গুলা মাথায় রাখতে হবে, সেকেন্ড লাইন ড্রাগ গুলা এগুলোর সাথে পাশাপাশি পোনাটিনিব এন্ড বোসুটিনিব নতুন আসছে। আচ্ছা, and outcomes এর মধ্যে 90% achieve complete cytogenetic response faster with nilotinib and dasatinib। তাহলে এই ডাসাটিনিব আর নিলোটিনিবে কিন্তু রেসপন্সটা খুব দ্রুত। ঠিক আছে, এই কয়েকটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর কারা, তাদের মধ্যে ফার্স্ট লাইন কারা, সেকেন্ড লাইন কারা। এই হচ্ছে সিএমএল। তাহলে সিএমএল এর পেশেন্ট আপনার কাছে এরকম ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম, এই ক্লিনিক্যাল ফিচার থেকে স্যার একটু বানায় কোশ্চেন দিব। ম্যাসিভ স্প্লেনোমেগালির একটা হিস্ট্রি থাকবে, আর ফিলাডেলফিয়া ক্রোমোসোমের যদি ক্লু দেয়া থাকে তাহলে আপনি ডায়াগনোসিস বুঝিয়ে ফেললেন। ওকে, এই গত জানুয়ারির 19 জুলাইতে 2019 জুলাইতে যেটা কোশ্চেন আসছিল ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার হিস্ট্রি। তাহলে আপনি দেখেন সিএলএল পেশেন্ট, আমার মনে হয় যদি কেউ দেখে থাকেন লিম্ফোডেনোপ্যাথি অবশ্যই পাইছেন, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তো পেশেন্টের হিস্ট্রি সাধারণত এরকম দেয়া থাকে, 48 years old women বা old man came to with generalized weakness, fever and malaise or weight loss. On examination, painless generalized lymphadenopathy was found, অথবা স্পেসিফিক করে দিতে পারে cervical rexident lymphadenopathy was found, and এবং পেশেন্টের এজ সাধারণত 60 to 70 থেকে, আমি 48 বলছি সরি, 60 to 70 এই রেঞ্জে একটা এজ দিয়ে দিতে পারে। যখনই আপনার এরকম লিম্ফোডেনোপ্যাথির কোন একটা হিস্ট্রি দেওয়া থাকবে, যদি আপনার কাছে মনে হয় যে এটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি লিম্ফোডেনোপ্যাথির সাথে যাচ্ছে, তাহলে তখন আপনি চোখ বন্ধ করে আপনার চিন্তা করতে হবে। বয়স যদি বেশি থাকে ক্রনিক লিম্ফোডিক লিউকেমিয়া, এটা কোনো মানে এদিক সেদিকে তাকানো যাবে না। সো আমার কথা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের এরকম ম্যালিগনেন্সির মতো সব ফিচার আছে, সাথে লিম্ফোডেনোপ্যাথি আছে, তাহলে সবার আগে মাথায় আসবে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ইভেন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার আরেকটা ক্লু পরীক্ষাতে দেয় এইসব হিস্ট্রির সাথে ডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ, কারণ এখানে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার অ্যাসোসিয়েশন আছে। ডাইরেক্ট কুম টেস্ট যদি পজিটিভ থাকে তখন আর কোনো দ্বিমতই থাকবে না, এবং যেটা জুলাইয়ের 19-এ আসছিল পরীক্ষা কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে chronic lymphocytic leukemia is the most common variety of leukemia, accounting for 30% of cases। মানে অ্যাডাল্টের সবচেয়ে কমন লিউকেমিয়া হচ্ছে chronic lymphocytic leukemia, সাধারণত 65 থেকে 70 বছর বয়সের এজে বেশি হয় এটা। ডায়াগনোসিস আপনারা দেখেন that usually insidious, and diagnosis is made incidentally on routine FBC presenting problems such anemia, infection, painless lymphadenopathy, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। and systemic কিছু সিম্পটম থাকে যেমন নাইট সোয়েট, ওয়েট লস, এগুলো থাকে। ইনভেস্টিগেশনে যেটা ইম্পর্টেন্ট, নাম্বার 1 peripheral blood film যদি আপনি দেখেন, mature lymphocytosis, characteristic morphology and cell surface marker। আপনি যদি ইমিউনোফিনোটাইপিং করেন, এটা হচ্ছে 2 নম্বর টেস্ট। ইমিউনোফিনোটাইপিং reveals lymphocytes to be monoclonal B cells expressing the B cell antigen CD19 and CD23 positive। and যদি ফ্লো সাইটোমেট্রি করা হয় সেক্ষেত্রে আপনি সার্কুলেটিং CLL cells at level less than এত পাওয়া যাবে। this is known as monoclonal B lymphocytosis। and আপনি যে ডাইরেক্ট কুম টেস্টের যেটা কথা বললাম আমি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ, এই হিস্ট্রিটা দেওয়া থাকলে CLL and বোন ম্যারো এক্সামিনেশন সাধারণত দরকার হয় না। তারপরে বোন ম্যারো এক্সামিনেশন by aspirate and troponin is not essential for the diagnosis CLL but may be helpful in the difficult cases for prognosis এর জন্য আপনি বোন ম্যারোটা করতে পারেন। সো আমি বারবার বলছি যে CLL এর পেশেন্ট ডায়াগনোস করতে হবে বয়স দেখে, এবং
হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যে ফিচারগুলো অ্যানিমিয়া, ইনফেকশনস, ওয়েট লস, এগুলোর সাথে যদি লিম্ফাডেনোপ্যাথি থাকে, সাথে যদি ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ হিস্ট্রি থাকে, তাহলে আপনার ডায়াগনোসিস সিএল ক্রনিক লিম্ফোসিটিক লিউকেমিয়া। এটা 19 জুলাইতে আসছিল। আচ্ছা, এখানে দেখেন কিছু স্টেজিং করেছে ওরা, স্টেজিং অফ ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ক্লিনিক্যাল স্টেজ এ, ক্লিনিক্যাল স্টেজ বি এন্ড ক্লিনিক্যাল স্টেজ সি। তাহলে 60% সাধারণত স্টেজ এর মধ্যে পড়ে, যে কোনো অ্যানিমিয়া থাকে না, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে না, ফিউয়ার দেন 3 এরিয়াস অফ লিম্ফ নোড এনলার্জমেন্ট। তাহলে লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকবে ফিউয়ার দেন 3। আর স্টেজ বি হচ্ছে এখানেও কোনো অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া থাকে না, বাট 3 or more ইনভলভ এরিয়াস অফ লিম্ফ নোড এনলার্জমেন্ট। And clinical stage C হচ্ছে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া দুইটাই থাকে, রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ এরিয়াস অফ লিম্ফ নোড। মানে লিম্ফ নোড যেখানেই থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই, বাট অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে, তখন আমরা বলবো এটা ক্লিনিক্যাল স্টেজ সি। সো this is all about chronic lymphocytic leukemia. Chronic lymphocytic leukemia এই ফিচারগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে ডাইরেক্ট কোন টেস্ট এন্ড পেইনলেস লিম্ফোডেনোপ্যাথি। ঠিক আছে, নাও আমরা চলে যাই মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোমস। এটা থেকে একবার পরীক্ষার কোশ্চেন আসছিল, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম। কয়েকটা লাইন খালি একটু জাস্ট রিডিং করে যাবেন, যাতে অন্তত পরীক্ষায় বাই চান্স যদি কঠিন কোশ্চেন দিতে পারে। The MDS constitute a group of clonal hematopoietic disorders with the common features of ineffective blood cell production and the tendency to progress to AML. এখানে একটা লাইন লিখলাম, এবং এটাকে বলা হয় যে প্রি-লিউকেমিক, they are pre-leukemic and represent genetic steps in the development of leukemia. তাহলে মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা মায়োলোডিসপ্লাসিয়া যারা প্রেজেন্ট করে, এদের একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। যদি কোনো পেশেন্ট এরকম হিস্ট্রিতে আপনি এই শব্দটা পান যে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, মানে যে অ্যানিমিয়াটা আপনার ব্লাড ট্রান্সফিউশন করতেছেন, আয়রন দিচ্ছেন, ফলিক অ্যাসিড দিচ্ছেন, কোনোভাবেই কারেকশন হচ্ছে না, এটাকে বলবো রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। রিফ্র্যাক্টরি অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এমডিএস, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, আর একটা হচ্ছে আইলোসিক্যাল টিউবারকুলোসিস অথবা সিকল কার্সিনোমা বলা হয়। আইলোসিক্যাল টিবি না, সিকল কার্সিনোমা। ঠিক আছে, সো এবং এই মায়োলোডিসপ্লাসিয়া যাদের থাকবে তাদের কিন্তু লিউকেমিয়ার চান্স অনেক বেশি। এই জন্য এটাকে বলে প্রি লিউকেমিক স্টেজেস, এটাকে বলা হয় প্রি লিউকেমিক স্টেজেস। দেখেন এমডিএস, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, প্রেজেন্স উইথ কনসিকুয়েন্স অফ বোন ম্যারো ফেইলিউর। তাহলে এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, দেখেন এখানে বলেছিলাম ফিচার অফ ইনএফেক্টিভ ব্লাড সেল প্রোডাকশন, সেম কনসিকুয়েন্সেস অফ বোন ম্যারো ফেইলিউর। তাহলে বোন ম্যারো যদি কাজ না করে, তাহলে এখান থেকে তিনটা সেল লিনিয়েজ, যেটা আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, তিনটেই তো আসবে না। তাহলে অ্যানিমিয়া, রিকারেন্ট ইনফেকশন এন্ড ব্লিডিং। ইউজুয়ালি ইন ওল্ডার পিপল, মিডিয়ান এজ হচ্ছে 73 ইয়ার্স। এবং ব্লাড ফিল্ম যদি করেন, এই মায়োলোডিসপ্লাসিয়া পেশেন্টের ব্লাড ফিল্মে ক্যারেক্টারিস্টিক সাইটোপেনিয়া পাওয়া যাবে, abnormal looking, that is dysplastic blood cells. Dysplasia মানে হচ্ছে abnormal looking blood cells including macrocytic red cells, hypogranular neutrophils with nuclear hyper or hyposegmentation. And the bone marrow যদি করি, bone marrow is hypercellular with dysplastic changes in at least 10% of cells of one or more cell lines. ঠিক আছে, তো এইটুকু হচ্ছে মায়োলোডিসপ্লাসিয়ার পেরিফেরাল ব্লাড ফিল্ম এর ম্যারো ফিচার্স। আর ব্লাড সেলস মে বি ইনক্রিজ বাট ডু নট রিচ 20%। ব্লাড সেলস বাড়লেও 20% এর বেশি যাবে না। মেইন কথা হচ্ছে ব্লাড ফিল্মে আপনি হচ্ছে সেলের চেহারাগুলো চেঞ্জ করবেন, অ্যাবনরমাল সেলস। নরমালি যে সেলগুলো দেখতেন না, এটা আবার লিউকেমিয়ার মতো একদম মায়োলোব্লাস্ট বা আপনার হচ্ছে অররড ওইগুলো যে পাওয়া যাবে তাও না। তো বাট নর্মাল আরবিসি, নর্মাল ডাব্লিউবিসি, নর্মাল প্লেটলেটও না। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বোন ম্যারো করা উচিত। বোন ম্যারো করে যদি দেখেন হাইপার সেলুলার এবং ডিসপ্লাস্টিক চেঞ্জ আছে এখানেও, সেখানে অ্যাটলিস্ট 10%, সেক্ষেত্রে আপনি তখন ডায়াগনোসিসে পৌঁছাতে পারবেন যে ইয়েস, দিস ইজ মায়োলোডিসপ্লাসিয়া সিনড্রোম। এবং ক্রোমোজোম অ্যানালাইসিস যদি করেন, পার্টিকুলারলি ক্রোমোজোম 5 এবং 7 এ একটু মায়োলোডিসপ্লাসিয়া এই সিনড্রোম যদি থেকে থাকে, এই 5 এবং 7 নম্বর ক্রোমোজোমে একটু প্রবলেম পাওয়া যেতে পারে। আচ্ছা, এইখানে আমরা ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনটা জাস্ট রিডিং করে যাব। আমি বলতেছি না যে একেবারে পরীক্ষার জন্য লাগবে, জাস্ট রিডিং। যে মায়োলোডিসপ্লাসিয়া উইথ সিঙ্গেল লিনিয়েজ ডিসপ্লাসিয়া, দ্যাট ইজ ব্লাস্ট থাকবে লেস দেন 5%। এমডিএস উইথ রিং সিডোরোব্লাস্ট, মানে ভ্যারাইটিস গুলোর নামগুলো যাতে পরীক্ষায় যদি একটা কোশ্চেন দিয়েও দেয়, যাতে মানে আপনার আনকমন না লাগে। MDS with ring sideroblast greater than 15% ring sideroblast, MDS with multilineage dysplasia, MDS with excess blast, এখানে 5 থেকে 19% blast থাকতে পারে, MDS with isolated deletion of 5q point of chromosome and MDS unclassifiable। এগুলো জাস্ট WHO ক্লাসিফিকেশনের পয়েন্টগুলো একটু জাস্ট রিডিং করে যাবেন। সো এই হচ্ছে আপনার
পরীক্ষার জন্য মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম থেকে যেভাবে দেখ এর ভিতর থেকে আমার মনে হয় এর বাইরে থেকে আর দেওয়ার মতো তেমন কিছু নাই। নাও আমরা চলে যাব লিম্ফোমা। আমরা লিম্ফোমাতে জানি নিউপ্লাজম অফ লিম্ফোয়েড টিস্যু। লিম্ফোমা হচ্ছে lymphoid tissue malignancy, তাহলে নিউপ্লাজম অ্যারাইজ ফ্রম lymphoid tissue, ওকে, এন্ড মেজরিটি হচ্ছে বি সেল অরিজিন, ওকে। তাহলে দুই ধরনের লিম্ফোমা পাওয়া যায়, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। আমরা এটা দুইটা ভাগে ভাগ করি যে প্যাথোলজিক্যাল ফান্ডিং এর উপর ডিপেন্ড করে। হজকিন তখনই বলি যখন আরএসএল পাওয়া যায়, আর যখন আরএসএল পাওয়া যাবে না তখন বলি নন হজকিন্স লিম্ফোমা। বাট বি সেল বি সেল ডিসঅর্ডার, বি সেল কিন্তু এফেক্টেড থাকতে হবে। নন হজকিন্স লিম্ফোমাকে আবার দুই ভাগে ভাগ করে, লো আর হাই গ্রেড টিউমার্স। তাহলে এই যে হাই গ্রেড টিউমার্স এন্ড লো গ্রেড টিউমার্স, হাই গ্রেড যেটা র্যাপিডলি ডিভাইড করবে আর লো গ্রেড যেটা স্লোলি ডিভাইড করবে। তাহলে হজকিন্স লিম্ফোমা যেটা বলতেছিলাম যে হিস্টোলজিক্যাল হলমার্ক হচ্ছে আরএস সেলস, রেডিস্টেনবার্গ সেলস, লার্জ ম্যালিগন্যান্ট লিম্ফোয়েড সেলস অফ বি সেল অরিজিন, ওকে। এছাড়াও আপনারা দেখেন নোডিউলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হজকিন লিম্ফোমা ইজ স্লো গ্রোয়িং। Nodular Hodgkin's lymphoma is slow growing, localized, and rarely fatal. It has biological features as CD22 positive. A classical Hodgkin's lymphoma is divided into 4 histological subtypes. এটা আলাদা ভ্যারাইটি, একটা হচ্ছে নোডিউলার আর একটা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যালের মধ্যে আবার 4টা ভাগ আছে। এই ভাগ 4টা আমরা নিচে যদি এখানে পাই দেখেন, নোডিউলার স্ক্লেরোজিং, নোডিউলার স্ক্লেরোজিং, এটা হচ্ছে মোর কমন ইয়াং পেশেন্ট, এটা একটা। আর এটা হচ্ছে মিক্সড সেলুলারিটি, এটা বড়দের কমন এল্ডারলিদের, যে এল্ডারলিদের, আর এটা নোডুলার স্ক্লেরোসিস ইয়ং পেশেন্টদের। এন্ড লিম্ফোসাইট রিচ usually presents in men, and lymphocyte depleted is rare and probably represents large cell or anaplastic non-Hodgkin's lymphoma. তাহলে আমরা মতো হজকিন্স লিম্ফোমার ক্লাসিফিক্যাল যেটা দেখুন, নোডুলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, এটা একটা টাইপস আছে। আর ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমা যেটা, এটা আবার 4টা ভাগ, নোডুলার স্ক্লেরোজিং, মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট রিচ এন্ড লিম্ফোসাইট ডিপ্লিটেড, ঠিক আছে। তাহলে ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমাকে আমরা এই 4টা ক্লাসিফিকেশন এটাই জানবো, ওকে। আচ্ছা, নাও আমরা একটু এখানে দেখি যে এপিডেমিওলজিটা, এটা পরীক্ষার জন্য ক্লু, যদি আপনাকে ঘুরায় পেঁচায় দেয় আপনি বুঝতে পারবেন। যে স্লাইড মেল অ্যাক্সেস, male axis, median age 31 years, first peak 20 থেকে 35 and second at 50. তাহলে bimodal age distribution, etiology দেখেন unknown, more common in patients from well educated backgrounds, যারা ধনীদের হয় সাধারণত এগুলা, and 3 times more likely the past history of infectious mononucleus. তাহলে infectious mononucleus Epstein-Barr virus ইনফেকশনটা, এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, but no definitive causal link of Epstein-Barr virus infection is proven, but Epstein-Barr virus সাথে অ্যাসোসিয়েশন আছে, আমরা এটা জেনে রাখবো। WHO classification nodular lymphocyte predominant and classical এর মধ্যে হচ্ছে nodular sclerosing, mixed celularity, lymphocyte rich and lymphocyte depleted। এর মধ্যে nodular sclerosingটা সবচেয়ে বেশি কমন, এবং এটা হয় বাচ্চাদের, মিক্সড সেলুলারিটি হয় অ্যাডাল্টদের, ঠিক আছে। এই তথ্যগুলো যে এখান থেকে জেনে নিতে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স আমরা জানি হজকিন্স লিম্ফোমার পেশেন্ট সাধারণত জ্বর, নাইট সোয়েট, ড্রেঞ্চিং নাইট সোয়েটস, এবং হচ্ছে পেশেন্টের লিম্ফ নোড পালপেবল লিম্ফোডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, এবং লিম্ফ নোড গুলো সাধারণত আপনি যখন এক্সামিনেশন করবেন পেইনলেস রাবারি পাবেন, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখি হজকিন্স লিম্ফোমা, দ্যাট ইজ পেইনলেস rubbery lymphadenopathy usually in the neck or supraclavicular node. Young patient with nodular sclerosing disease may have large mediastinal mass নিয়ে আসতে পারে, ঠিক আছে। that is surprisingly asymptomatic. ইনভেস্টিগেশন করে কিভাবে প্রুভ করবেন একটা পেশেন্ট আপনার এরকম সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি নিয়ে আসছে, সাথে রাতে জ্বর আসে, অতিরিক্ত ঘাম হয়, ড্রেঞ্চিং নাইট সোয়েট হয়, এবং পেশেন্টের ধীরে ধীরে ওয়েট কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তখন আপনার তো চিন্তা করতে হবে যদি বাচ্চা হয় তখন নোডুলার স্ক্লেরোজিং কিনা, তখন আপনাকে কিছু ইনভেস্টিগেশন করে আপনাকে এটা প্রুভেনে আসতে হবে। তো ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে একটা সিবিসি করবেন, সিবিসি করে দেখবেন নর্মোসাইটিক অ্যানিমিয়া সাধারণত পাওয়া যায়, এবং ইওসিনোফিল ও নিউট্রোফিলিয়া পাওয়া যেতে পারে। ইএসআর অনেক বেশি থাকে। রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, এগুলো ট্রিটমেন্ট অপশনের জন্য করে রাখতে হবে। এলডিএইচটা যদি পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে যায়, এলডিএইচ বেশি পাবেন, এটা পুর প্রগনোস্টিক ফ্যাক্টর। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যাবডোমেন করতে পারেন, মেডিসিনাল ইনভলভমেন্ট আছে কিনা বা অন্যান্য জায়গায় নোড আছে কিনা। পজিটিভ এমিশন টোমোগ্রাফি করতে পারেন, সেকেন্ডারিজ আইডেন্টিফাই করার জন্য। লিম্ফ নোড বায়োপসি হচ্ছে ডেফিনিটিভ টেস্ট, লিম্ফ নোড বায়োপসি হচ্ছে কনফার্মেটরি। তাহলে এফভিসি, ইএসআর, রেনাল ফাংশন, লিভার ফাংশন, এলডিএইচ, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, পজিটিভ এমিশন টোমোগ্রাফি এন্ড লিম্ফ নোড বায়োপসি, এটি আলটিমেটলি কিন্তু
আমার কনফার্মেটরি রেজাল্ট দিবে, এবং এর মধ্যে যদি আসে ইনভেস্টিগেশন মধ্যে কোনগুলো পুর প্রগনোস্টিক ফ্যাক্টর বা অ্যাডভার্স প্রগনোস্টিক এলডিএইচ মেজারমেন্ট এন্ড সিটি স্ক্যান, এই দুটো একটু মাথায় রাখবেন। এরা হচ্ছে অ্যাডভার্স প্রগনোস্টিক ফিচার্স মানে ম্যানিফেস্ট করে বা শো করে। ওকে, তাহলে হজকিন্স লিম্ফোমা যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন, হজকিন্স লিম্ফোমার চিকিৎসা হচ্ছে এবিপিডিবি থেরাপি, আর নন হজকিন্স লিম্ফোমার চিকিৎসা হচ্ছে চপ থেরাপি। এটা আমরা সবাই মোটামুটি একদম এমবিবিএস থেকে জেনে আসছি, তাই না? তাহলে ম্যানেজমেন্টের মধ্যে আমরা কেমো এবং রেডিও দুইটার কম্বিনেশন দেওয়া লাগতে পারে, এবং এই যে এবিবিডি রেজিমেন্ট, যেটা এই রেজিমেন্টটা এইটুকু জানলে হবে আপনাদের পার্টনের জন্য, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। এবিবিডি রেজিমেন্ট, এবিবিডির মধ্যে দিয়ে আপনার হচ্ছে এই যে ডক্সোরুবিসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন এন্ড ডেকারবাজিন, ঠিক আছে? এই দিয়ে অ্যান্থ্রাসাইক্লিনের মধ্যে হচ্ছে ডক্সোরুবিসিন। তাহলে এভিভিডি রেজিমেন্ট, ডক্সোরুবিসিন, ব্লিউমাইসিন, ভিনব্লাস্টিন, ডেকারবাজিন, এই নামগুলো জানতে হবে। এবং পেশেন্ট এভিভিডি কেমোথেরাপি দুই একটা কথা একটু জানবো, যে ক্যান কজ কার্ডিয়াক এন্ড পালমোনারি টক্সিসিটি। আমরা বলেছি ডক্সোরুবিসিন এর হচ্ছে একটা কার্ডিয়াক সাইড এফেক্ট আছে, কার্ডিওটক্সিক, এটা ডিউ টু ডক্সোরুবিসিন এন্ড ব্লিউমাইসিন রেসপেক্টিভলি। And patient with advanced stage disease are most commonly managed with chemotherapy alone. Advanced stage শুধু কেমোথেরাপি দিলেই হয়, এত কিছু দরকার হয় না। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইন ইউকে 6 থেকে 8 সাইকেল দিতে হয় এবিবিডি। তাহলে এবিবিডি রেজিমেন্টে 6 থেকে 8 সাইকেল আমরা হজকিন্স লিম্ফোমা পেশেন্টদের দিব। এখন এই যে আপনি 6 থেকে 8 সাইকেল দিলেন, দেওয়ার পরে পেশেন্টের প্রগনোসিসটা অ্যাসেস করতে হবে। প্রগনোসিসের জন্য দেখেন দ্য হ্যাসেন-ক্লেবার প্রগনোস্টিক ইন্ডেক্স অফ অ্যাডভান্সড হজকিন্স লিম্ফোমা একটা চার্ট আছে। সেক্ষেত্রে দেখেন এই প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে এক পয়েন্ট করে ডিনোটস করে। যত পয়েন্ট কম তত সার্ভাইভাল রেট বেশি, সহজ হিসাব। তাহলে যদি 45 বছরের বেশি হয়, মেল জেন্ডার, অ্যালবুমিন 40 এর কম, হিমোগ্লোবিন 10.5 এর কম, স্টেজ 4 ডিজিজ, হোয়াইট ব্লাড সেল 15,000 এর বেশি, লিম্ফোপেনিয়া অনেক কম, তাহলে প্রগনোসিস খুব খারাপ। তাহলে এই প্রত্যেকটা প্রগনোস্টিক ফ্যাক্টর আপনি আলাদা করে মুখস্থ করতে হবে, এবং এইভাবে কোশ্চেন আসতে পারে, ফলোইং দ্য প্যারামিটার অফ হ্যাসেন-ক্লেবার প্রগনোস্টিক ইন্ডেক্স, তখন আপনাকে এই ক্লুগুলো দিয়ে দিতে পারে। আর আমি তো বলেছি প্রগনোসিস যত স্কোর কম তত প্রগনোসিস বেটার। আর আমার হচ্ছে এখন যেটা হজকিন্স লিম্ফোমার যেই অ্যান আরবর ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল স্টেজিং লিম্ফোডেনোপ্যাথির উপর ডিপেন্ড করে, আমি বললাম ওইটা একটু জানতে হবে। এটা পরীক্ষায় স্যাররা ভাইভাতে সাধারণত বেশি ধরে, যে স্টেজ 1 তখনই বলবো যদি জাস্ট সিঙ্গেল লিম্ফ নোড রিজন অর এক্সট্রা লিম্ফেটিক সাইট ইনভলভ করে, 2 বলবো যখন ইনভলভমেন্ট 2 or more lymph node regions, 3 বলবো ইনভলভমেন্ট অফ lymph node regions on both sides of the diaphragm with localized extra lymphatic involvement, and 4 বলবো diffuse involvement of one or more extra lymphatic tissue, ঠিক আছে? তো এই চারটা আমরা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে। আবার 1A 2A বা 2B কিনা, যদি সিস্টেমিক সিম্পটম না থাকে তাহলে 1A বলা যাবে, আর সিস্টেমিক সিম্পটম বা বি সিম্পটম বলা হয়। ওয়েট লস যদি 10% রেঞ্চিং সোয়ার্স ফিভার থাকে, তখন আমরা বলবো 2B 3B বা 4B। তো আমরা এই সিম্পটম গুলো পাশাপাশি দেখতে হবে। আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট হজকিন্স লিম্ফোমা। আর এখানে হজকিন্স লিম্ফোমা যদি দেখেন, এই যে দিস ইজ আরএস সেলস, রেডিস্টেন্ট ভার্সেস দিস প্যাথোলজিক্যাল হলমার্ক। তাহলে আরএস সেল হচ্ছে প্যাথোলজিক্যাল হলমার্ক। নাও চলে যাই নন হজকিন্স লিম্ফোমা। আচ্ছা, নন হজকিন্স লিম্ফোমাতে যেটা, এই হজকিন্স নন হজকিন্স দুইটা থেকেই কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এর জন্য আমাদেরকে দুইটাই পড়তে হবে। তাহলে নন হজকিন্স লিম্ফোমা রিপ্রেজেন্টস এ মনোক্লোনাল proliferation of lymphoid cells of B cell 90% অথবা T সেল করতে পারে 10%, ঠিক আছে? আচ্ছা, হজকিন্স লিম্ফোমা যেমন আপনার ছিল majority of B cell origin দুইটার ক্ষেত্রেই, বাট হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে একটা প্যাথোলজিক্যাল হলমার্ক যেটা বলেছিলাম, যে আরএস সেল, যেটা ম্যালিগন্যান্ট লিম্ফোয়েড সেলস অফ বি সেল অরিজিন। এখানে নন হজকিন্স লিম্ফোমা মনোক্লোনাল proliferation হয় লিম্ফোয়েড সেলস অফ বি সেল 90% এন্ড টি সেল 10%, ঠিক আছে? সো এন্ড হজকিন্স লিম্ফোমার সাথে টি সেল নিয়ে যদি কথা বলি, হজকিন্স লিম্ফোমা যেটা হয় যে টি সেল খুব বেশি ইনভলভমেন্ট হয়ই না বললে, মানে মেইনলি বি সেল অরিজিন হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে পারফেক্ট একটা ধারণা, যে হজকিন্স লিম্ফোমা মানে বি সেল মেইনলি এফেক্টেড হবে। আর নন হজকিন্স লিম্ফোমাতে হচ্ছে রিপ্রেজেন্টস এ মনোক্লোনাল proliferation of lymphoid cells of B cell or T cell origin, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এর আগেও মেনশন করেছিলাম যে নন হজকিন্স লিম্ফোমাকে দুইটা ভাগে ভাগ করা হয় গ্রেড অনুযায়ী। একটা হচ্ছে হাই গ্রেড নন হজকিন্স লিম্ফোমা, আর হচ্ছে লো গ্রেড। হাই গ্রেড যেটা র্যাপিডলি সিমটম গুলো প্রডিউস করে এবং পটেনশিয়ালি কিউরেবল, and low grade non-small low proliferation rate may be asymptomatic for many months,
or even years before presentation, an indolent course, but is not curable by conventional therapy. এটা not curable, তাহলে এটা হচ্ছে বেশি প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, এখানে আমরা এপিডেমিওলজি যদি দেখি নন-হজকিন্স লিম্ফোমা, এটাও স্লাইটলি মেল এক্সেস, এটা কিন্তু বাইমোডাল এজ ডিস্ট্রিবিউশন, এটার একটা এজ 65 থেকে 70। এটিওলজি যদি আপনারা দেখেন পরীক্ষা যেটা পার্ট 1 এ 2015 জুলাইতে আসছিল, যে ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ নন-হজকিন্স লিম্ফোমা অথবা মাইক্রোবায়োলজিক্যাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ নন-হজকিন্স লিম্ফোমা, তখন আপনি এখান থেকে দেখতে পাবেন এইচআইভি ইনফেকশন, এটা একটা লেট ম্যানিফেস্টেশন এপস্টেইন বারবারাস ইনফেকশন, পোস্ট ট্রান্সপ্লান্ট নন-হজকিন্স লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েটেড হিউম্যান হার্পিস ভাইরাস 8, যেটা কাপোসি সার্কোমার সাথে অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ প্রাইমারি ইফিউশন লিম্ফোমা করে, এন্ড হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস 1 উইথ অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া লিম্ফোমা। তাহলে এই ভাইরাসগুলো অ্যাসোসিয়েটেড উইথ নন-হজকিন্স লিম্ফোমা। এছাড়াও গ্যাস্ট্রিক লিম্ফোমা অ্যাসোসিয়েটেড উইথ এইচ পাইলোরি ইনফেকশন, তাহলে অর্গানিজম অ্যাসোসিয়েটেড উইথ নন-হজকিন্স লিম্ফোমা যদি বলে, তাহলে আমরা এইচআইভি ইনফেকশন, এপস্টেইন বারবারাস ইনফেকশন, হিউম্যান হার্পিস ভাইরাস 8, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, হেলিকোব্যাক্টার পাইলোরি। অর্গানিজম বলে ব্যাকটেরিয়া সহ, ভাইরাস বলে আলাদা করে ভাইরাস মেনশন করতে হবে। আর লিম্ফোমা কিছু স্পেসিফিক ট্রান্সলোকেশন আছে নন-হজকিন্স, একটা হচ্ছে T14:18, এটা 8:14 and 11:14, মানে অ্যালিলগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। এন্ড এবং প্রত্যেকটা কোনটার সাথে অ্যাসোসিয়েটেড, যেমন 14:18 হচ্ছে ফলিকুলার লিম্ফোমা, 8:4 এটা বার্কিট লিম্ফোমা, 11:4 হচ্ছে ম্যান্টাল সেল লিম্ফোমা, আফটার অল, ঠিক আছে। এই এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় ঘুরায় দেয়। লিম্ফোমা occurs in congenital immunodeficiency state and immunocompromised by immunosuppressed patient after organ transplantation. এটা একটা রিস্ক ফ্যাক্টর। সো দিস আর দ্য এটিওলজি অর রিস্ক ফ্যাক্টর অফ নন-হজকিন্স লিম্ফোমা, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার যদি দেখি আমরা, unlike Hodgkin's lymphoma, non-Hodgkin's lymphoma is widely disseminated at presentation, including extranodal site. প্রথমে একদম জেনারেলিস্ট লিম্ফোনোপ্যাথি নিয়ে আসতে পারে, and সাথে সিস্টেমিক আপসেট, ওয়েট লস, সোয়েটস, ফিভার, ইচিং, হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকে। and extranodal involvement সাইট গুলো হচ্ছে বোন ম্যারো, গাট, থাইরয়েড, লাং, স্কিন, টেস্টিস, ব্রেন, and more rarely bone, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট এইভাবে ম্যানিফেস্ট করে। সেম ইনভেস্টিগেশন আমরা যেটা করব, যে প্রথমেই বোন ম্যারো অ্যাসপিরেশন এন্ড ট্রিফাইন বায়োপসি, ম্যারো ইনভলভমেন্ট আছে কিনা, ইমিউনোফিনোটাইপিং করে ডিস্টিংগুইশ করতে হবে টি সেল ফ্রম বি সেল টিউমারস, এটা আলাদা করতে হবে, যেহেতু 90% হচ্ছে আপনার বি সেল। এন্ড সাইটোজেনিক অ্যানালাইসিস, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনের জন্য যেহেতু 3টা ট্রান্সলোকেশন হয় আমরা মেনশন করেছি, একটা হচ্ছে মেন্টাল সেল লিম্ফোমার জন্য T1:14, and বার্কিট লিম্ফোমার জন্য 8:14, and ফলিকুলার লিম্ফোমার জন্য 14:8। এটা আমরা ইমিউনোফিনোটাইপিং করে আইডেন্টিফাই করতে পারবো কোন ভ্যারাইটি। and ইমিউনোগ্লোবুলিন ডিটেকশন করা যেতে পারে, যেমন কিছু লিম্ফোমার অ্যাসোসিয়েটেড উইথ IgG or IgM প্যারাপ্রোটিন, and measurement of uric acid level, some very aggressive high grade non-Hodgkin's lymphoma associated with very high urate levels, ঠিক আছে, which can precipitate renal failure, and with when treatment is started, and HIV testing করা যেতে পারে, hepatitis B and C testing করা যেতে পারে। So these are the investigation pattern of non-Hodgkin's lymphoma. আর আপনি যদি ম্যানেজমেন্ট, যদি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, ওয়াচিং এন্ড ওয়েটিং একটা অপশন আছে, দেখেন অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যদি থাকে, থেরাপি লাগবে কি লাগবে না, এর জন্য ওয়াচ এন্ড ওয়েট করতে হবে। আর পেশেন্ট যখন আপনি ডায়াগনোস করে বা বুঝে ফেলবেন হিস্টোলজি করে ফলিকুলার লিম্ফোমা, তখন আপনি রেডিওথেরাপি, কেমোথেরাপি, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি সবগুলো অ্যাপ্লাই করা আস্তে আস্তে শুরু করতে পারেন। এবং যেটা কমনলি ইউজ করা হয় RCVP and R-CHOP থেরাপি, anti-CD20 antibody rituximab has been shown to induce durable clinical response in 60% of patient, 60% পেশেন্ট এটা খুব ভালো কাজ করে। and rituximab in combination with CVP, মানে সাইক্লোফসফামাইড, ভিনক্রিস্টিন, প্রেডনিসোলন, এটা একটা থেরাপি, অথবা R-CHOP, rituximab with সাইক্লোফসফামাইড, ডক্সোরিবোসিন, ভিনক্রিস্টিন, প্রেডনিসোলন, এটাও একটা ভালো অপশন। এই থেরাপিগুলো সাধারণত ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ইউজ করা হয়, এগুলো আমরা দিতে পারি। এছাড়াও আপনার কাইনেস ইনহিবিটর, আইডিয়ালি সিপ দিয়ে, এবং ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে, হেমোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটাও করতে পারেন, ঠিক আছে। ওকে, এটা আমি জাস্ট অপশনগুলো বললাম, এত কঠিন ভাবে পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট এটুকু মাথায় রাখতে হবে, হজকিন্স লিম্ফোমাতে এবিবিডি থেরাপি এন্ড নন-হজকিন্স লিম্ফোমাতে চপ থেরাপি। আচ্ছা, এছাড়া যদি হাই গ্রেড লিম্ফোমার ক্ষেত্রে যে কেমো, মনোক্লোনাল অ্যান্টিবডি, রেডিও, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এই অপশনগুলো জাস্ট হেডলাইন গুলো একটু জেনে রাখলাম। ওকে, so this is all about malignancy, hematological malignancy. Now আমরা শুরু করব প্যারাপ্রোটিনিমিয়া। ওকে, প্যারাপ্রোটিনিমিয়া থেকে যেটা লাগবে,
প্যারাপ্রোটিন এমিয়া, ব্লাডে প্যারাপ্রোটিন যখন এক্সেসিভ অ্যামাউন্টে চলে আসে তখন বলে আমরা প্যারাপ্রোটিন এমিয়া। এর আরেকটা নাম হচ্ছে গ্যামোপ্যাথি। দুই ধরনের আছে, পলিক্লোনাল গ্যামোপ্যাথি এন্ড মনোক্লোনাল গ্যামোপ্যাথি। তাহলে what is gammopathy? Refers to overproduction of one or more class of immunoglobulin। যখন এক বা ততোধিক ইমিউনোগ্লোবিউলিন অতিরিক্ত প্রোডাকশন হবে তখন এটাকে আমরা বলবো গ্যামোপ্যাথি। এটা হতে পারে পলিক্লোনাল এন্ড হতে পারে মনোক্লোনাল, দুই ধরনের। এই দুইটা কজই আপনাদেরকে জানতে হবে। আমরা এখন যেটা বলবো মাল্টিপল মায়োলোমা, এটা হচ্ছে মনোক্লোনাল গ্যামোপ্যাথি, এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন আসে। আচ্ছা, পলিক্লোনাল ইজ অ্যাসোসিয়েশন উইথ অ্যাকিউট অর ক্রনিক ইনফ্লামেশন। এই কজগুলা, হ্যাঁ, ইনফেকশন, সার্কোইডোসিস, অটোইমিউন ডিসঅর্ডারস, সাম ম্যালিগন্যান্সিস। আর monoclonal gammopathy, also called M protein, paraprotein, or monoclonal gammopathies, occurs as a feature of multiple myeloma, lymphoma, and amyloidosis, and rheumatoid arthritis and polymyalgia rheumatica, and has কিছু viral infection, that is HIV, and কিছু solid tumors. So these are the causes of monoclonal gammopathy. তো monoclonal gammopathy মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মাল্টিপল মায়োলোমা। আচ্ছা, আমরা তাহলে প্যারাপ্রোটিনিমিয়া সম্পর্কে একটু দেখলাম। এখন আমরা যেটা দেখবো ওয়ার্ল্ডিন স্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া। এটা আসলে এমআরসিপি পার্ট 1 এ আসে। হ্যাঁ, এমআরসিপি পার্ট 1 এ ওয়ার্ল্ডিন স্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া সাধারণত পরীক্ষায় আসে। এটা আপনার কয়েকটা ক্লু। আপনি যখন একটা পেশেন্ট আপনার কাছে হাইপার ভিসকোসিটি সিনড্রোম নিয়ে আসবে, হাইপার ভিসকোসিটির ফিচার যেমন নাক দিয়ে রক্ত পড়তেছে, ব্রুইজ হচ্ছে, ডেলিরিয়াম ডেভেলপ করছে, বা চোখে ঝাপসা দেখতেছে, এরকম, অথবা সাথে যদি অ্যানিমিয়ার ফিচার, কিছু সিস্টেমিক সিমটম বা হ্যাপাটোস্প্লেনোমেগালি বা লিম্ফোডেনোপ্যাথি নিয়ে আসছে, এরকম যদি কোনো সিমটম, হাইপারভিসকোসিটি সিমটম প্লাস অর্গানোমেগালি নিয়ে আসে, সাথে আপনি যদি রুটিন স্ক্রিনিং করে ইমিউনোগ্লোবিউলিন এম প্যারাপ্রোটিন ব্লাডে ডিটেক্ট করতে পারেন, তখন আপনার কাছে ডায়াগনোসিস হবে হচ্ছে ওয়ার্ল্ডিন স্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া। এন্ড ডায়াগনোসিস আলটিমেটলি কনফার্ম করতে হয় বোন ম্যারো দিয়েই। বোন ম্যারো একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট। বোন ম্যারোতে আপনি দেখবেন যে পাওয়া যাবে ইনফিলট্রেশন অফ লিম্ফোয়েড সেলস, প্লাজমা সেল, সামটাইম প্রমিনেন্ট মাস্ট সেল পর্যন্ত পাওয়া যায়। সো ওয়ার্ল্ডিন স্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া ডায়াগনোসিসটা সিনারিও বেসড পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। এটা আমরা একটু জাস্ট ডায়াগনোস ধরার জন্য যতটুকু জানা দরকার ততটুকু বলবো। ইট ইজ এ লো গ্রেড লিম্ফোপ্লাজমাসাইটিক, দেখেন নামের সাথে মিলেছে, লিম্ফোপ্লাজমাসাইটিক লিম্ফোমা অ্যাসোসিয়েটেড উইথ আইজিএম প্যারাপ্রোটিন, নট আইজিজি। এবং যে কোনো প্রেজেন্টেশনে এমআরসিপি কোশ্চেন গুলোতে সাধারণত আইজিএম প্যারাপ্রোটিনটা উল্লেখ মেনশন থাকে, কজিং ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারভিসকোসিটি সিনড্রোম। এবং এটা খুব রেয়ারলি হয়, রেয়ার টিউমার, ইউজুয়ালি মেল এফেক্টেড এবং বয়স্কদের হয়। এন্ড পেশেন্ট সাধারণত ফিচার্স অফ হাইপারভিসকোসিটি যেগুলো বলেছি, নোজ ব্লিড, ব্রুইজিং, ডেলিরিয়াম, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলো নিয়ে সাধারণত প্রেজেন্ট করে। এন্ড প্রেজেন্টেশন এছাড়াও অ্যানিমিয়া, সিস্টেমিক সিমটমস, স্প্লেনোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি এগুলো হতে পারে। এন্ড আইজিএম প্যারাপ্রোটিন ডিটেক্টেড অন রুটিন স্ক্রিনিং। ঠিক আছে। এন্ড বোন ম্যারো হ্যাজ এ characteristic appearance with infiltration of lymphoid cells, plasma cells, and sometimes prominent mast cells. আর আপনি যদি জিন মিউটেশন কোনটা হয় এটা পরীক্ষার কোনো অপশনে থাকে, তাহলে MYD 88 জিনস। এই তাহলে যেহেতু ব্লাডে আইজিএম প্যারাপ্রোটিন এক্সেস অ্যামাউন্ট থাকে সাথে হাইপারভিসকোসিটি সিনড্রোম, তাহলে ম্যানেজমেন্ট অপশন হচ্ছে আমরা প্লাজমাফেরেসিস, একটি ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অপশন। অথবা আর্চপ থেরাপি, যেটা নন হোজকিনস লিম্ফোমা ইউজ করা হয়, এটা তো কিন্তু আর্চপ থেরাপি অনেক সময় ইউজ করা হয়। তাহলে প্লাজমাফেরেসিস একটা দিতে পারি, অথবা কেমোথেরাপি অ্যালকাইলেটিং এজেন্ট দিয়ে, ক্লোরামবুসিল দিয়ে দেওয়া যায়, ফ্লুডারোবিন। জাস্ট অপশনগুলোর নামগুলো একটু হালকা দাগায় রাখবেন। rituximab in combination with chemotherapy commonly used in ibrutinib is very effective। ঠিক আছে। এছাড়া আর্চপ আপনার থেরাপিও মানে বাইরের দেশগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে। সো ওয়ার্ল্ড স্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া থেকে একটু ধারণা নিলাম। নাও যেটা পরীক্ষার আগে অবশ্যই মাস্ট দেখে যেতে হবে সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। মাস্ট, এটা না দেখে গেলে একটা কোশ্চেন মিস করবেন। আমরা জানি মাল্টিপল মায়োলোমা কি? মাল্টিপল মায়োলোমা হচ্ছে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে নরমাল ইমিউনোগ্লোবিউলিনস আর পলিক্লোনাল। নরমাল ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে পলিক্লোনাল, which means that a variety of heavy chains are produced and each may be a kappa lambda light chain type. In myeloma তে যেটা হয়, plasma cells produce immunoglobulin of single heavy and light chain. myeloma তে হচ্ছে single heavy and light chain, variety না। ওকে, এজন্য এটাকে বলে monoclonal gammopathy. In most cases an excess of light chain is produced, and in some cases only light chain is produced. এবং এটা যেটা দেখেন বেঞ্জ জোন্স প্রোটিনিউরিয়া,
এবং অতিরিক্ত পরিমাণে তৈরি হওয়ার কারণে ইউরিন দিয়ে বেনজোস প্রোটিনিউরিয়াটা পাস হয় এবং এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্লু। এখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট লাইন দেখব। Although a small number of malignant plasma cells are present in the circulations, in the majority are present in the bone marrow. তাহলে বোন ম্যারোতে সাধারণত 30% এর বেশি যখন আমরা প্লাজমা সেল পাই তখন আমরা এটা ধরেই নেই it is until otherwise proved multiple myeloma. আচ্ছা, the malignant plasma cell produce cytokines which stimulate osteoclast and innate bone resorption, এই জন্য লাইটিকুলেশন গুলো দেখা দেয়, এর কারণে লাইটিকুলেশন গুলো হয়। বোন পেইন, ফ্র্যাকচার, হাইপারক্যালসিনেমিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং ম্যারো ইনভলভমেন্ট হলে অ্যানিমিয়া আর প্যানসাইটোপেনিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। প্যানসাইটোপেনিয়া একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাল্টিপল মায়োলোমা এবং হাই রাইজ অফ ইএসআর এর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাল্টিপল মায়োলোমা। তাহলে কোনো পেশেন্ট যদি আপনি বোন ম্যারোতে দেখেন যে ম্যালিগন্যান্ট প্লাজমা সেল অনেক বেশি 30% এর বেশি এবং ইউরিনারি এম প্রোটিন বা ভেনজেন্স প্রোটিন পাচ্ছে এবং স্কালার এক্সরে করে আপনি লাইটিকুলেশন পাচ্ছেন, এই তিনটা যদি ট্রায়াড মিলে যায় তাহলে ইট ইজ আনটিল আদারওয়াইজ মাল্টিপল মায়োলোমা। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া ডায়াগনোসিসের জন্য দরকার। The increased malignant plasma cells in the bone marrow, serum and urinary M protein and skeletal liticulations. এখন যদি আমরা ক্লাসিফাই করি যে আমরা সবচেয়ে কমন কোন ইমিউনোগ্লোবুলিনটা পাওয়া যায় বা এম প্রোটিনটা পাওয়া যায়, ইমিউনোগ্লোবুলিন জি এটা সবচেয়ে বেশি 55%, এছাড়া আইজিএ, লাইট চেইন, আদার্স ডিই, নন সিক্রেটরি এগুলো পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন পরীক্ষার দিন যেটা মাল্টিপল মায়োলোমার যে ক্লিনিক্যাল ফিচার গুলো আছে এই ক্লিনিক্যাল ফিচার গুলো কিন্তু মাস্ট করে যেতে হবে। এর মধ্যে আমাদের সময় ওয়াসপিতে বলেন, পার্ট 1 এ বলেন বা ওয়ার্ডের রাউন্ডে বলেন, স্যাররা সবসময় জিজ্ঞেস করে যে মাল্টিপল মায়োলোমাতে রেনাল ফেলিউরের কারণগুলো কি কি। ভেরি 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 ইম্পর্টেন্ট, আসবেই, ঠিক আছে। সো প্যারাপ্রোটিন ডিপোজিশন, হাইপারক্যালসেমিয়া, ইনফেকশন, এনএসএইডস এন্ড অ্যামাইলয়েড, দিস আর দ্য কজেস অফ রেনাল ফেলিউর ডিউ টু মাল্টিপল মায়োলোমা। এই পাঁচটা কজ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখেন এখানে ল্যাব টেস্ট, ব্লাড টেস্টে কি কি পাবেন সেটাও দেওয়া আছে। অ্যানিমিয়া, নর্মোক্রোমিক নর্মোসাইটিক প্যানসাইটোপেনিয়া পাবেন, হাই রাইজ ইএসআর 100 এর বেশি ইএসআর থাকবে, হাইপারক্যালসেমিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট এন্ড ইমিউন প্যারাসিস ও প্যারাপ্রোটিনেমিয়া, ইউরিনে বেনজেন্স প্রোটিনিউরিয়া, দেন বোন ম্যারোতে প্লাজমা সাইটোসিস গ্রেটার দেন 10%, আগের বইতে লেখা ছিল 30%, এই যে প্লাজমা সেলগুলা এখন 10%। এছাড়াও আপনি যদি চোখে দেখেন অ্যাময়লয়েড, দ্যাট ইজ স্পন্ডাইস নেফ্রোটিক সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোম এগুলো ডেভেলপ করতে পারে। লাইটিক ফ্র্যাকচার অর বোন পেইন এন্ড হাইপারভিসকোসিস সিনড্রোমের কিছু ফিচার, রেটিনাল ব্লিড, ব্রুইজিং, হার্ট ফেলিউর, ইসকেমিয়া এন্ড যে ইনজোর্স রেটিনাল ভেইনস। সো এই যে দিস আর দ্য লাইটিকুলেশনস, এগুলা এই ফিচারগুলো মাস্ট, তবে এটা যাতে ভুল না হয়। হোয়াট ইজ দ্য কজ অফ রেনাল ফেলিউর ইন কেস অফ মাল্টিপল মায়োলোমা, ঠিক আছে। সাধারণত কোনো পেশেন্টের যদি আপনার পারসিস্টেন্টলি ইএসআর মানে 100 এর বেশি থাকে তাহলে আপনার হচ্ছে আমরা চিন্তা করি যে এটা মাল্টিপল মায়োলোমার একটা ইম্পর্টেন্ট ডিডি ডিফারেন্সিয়াল রাখার চেষ্টা করি। ওকে, তাহলে প্যারাপ্রোটিনেমিয়া ক্যান কজ an elevated ESR but this is non-specific test and approximately only 5% of patients with a persistent elevated ESR above 100 have underlying myeloma। তাহলে ESR 100 এর বেশি এরকম 100 জনের যদি থাকে 5 জন দেখা যাচ্ছে মাল্টিপল মায়োলোমা। তাহলে আমরা ম্যানেজমেন্টের পরীক্ষা আসে না, কিন্তু ড্রাগস এর নামগুলো, অপশনগুলো, মোডালিটিস গুলো জানতে হবে। ইমিডিয়েট সাপোর্ট, হাই ফুড ইনটেক, যেহেতু সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে রেনাল ইম্পেয়ারমেন্টের কারণে এন্ড হাইপারক্যালসিমিয়ার কারণে, এন্ড অ্যানালজেসিয়া ফর বোন পেন, বোন পেনের জন্য আমরা অ্যানালজেসিয়া দিব। আচ্ছা, আমরা পরের পেজে যদি দেখি আরো চারটা অপশন, যে বিসফসফোনেট দিব হাইপারক্যালসিমিয়ার জন্য, এন্ড অ্যালোপিরানোল টু প্রিভেন্ট ইউরেট নেফ্রোপ্যাথি এন্ড প্লাজমাফেরেসিস ফর হাইপারভিসকোসিটি, এটা হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট। আর আপনি যদি কেমোথেরাপি উইথ অর উইদাউট স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে চান, জাস্ট খালি অপশন গুলা কি কি অপশন, কি কি ড্রাগস ইউজ করা যায়, বেস্ট ড্রাগস কোনগুলা। জাস্ট ফার্স্ট লাইন থেরাপি দেখেন, ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে থ্যালিডোমাইড, ড্রাগস আর কিছু লাগবে না, থ্যালিডোমাইড ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে আমরা থ্যালিডোমাইড। তাহলে এখানে আরো সুন্দর করে লেখা আছে দেখেন, থ্যালিডোমাইড এন্ড মোর রিসেন্টলি দ্য প্রোটিওজোম ইনহিবিটর bortezomib and the second generation immunomodulator drug lenalidomide, এগুলো কিন্তু এখন প্রচুর ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ফার্স্ট লাইন থেরাপি কম্বিনেশন আকারে এমপিটি দেখেন, ফার্স্ট লাইন থেরাপি in older patient thalidomide combined with alkylating agent malfelan, prednisolone and T দিয়ে এমপিটি, এটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগস, ঠিক আছে। আমরা ফার্স্ট লাইনটা দেখলাম। আর যদি ইয়াঙ্গার পেশেন্ট হয়, in younger or fetal patient standard treatment include first line therapies such as CTD, cyclophosphamide, thalidomide and dexamethasone, অথবা dexamethasone bortezomib এটাও ইউজ করা যেতে পারে, thalidomide and dexamethasone VTD ইউজ করা যেতে পারে। সো এই মডালিটিস গুলো আমার একটু লাগবে। আর এছাড়াও আপনি
সেকেন্ড এন্ড থার্ড লাইন থেরাপি দিতে পারেন বর্টিজোমিব আর লিনালিডোমাইড দিয়ে, এগুলো দরকার নাই, এগুলো আমাদের অত পরীক্ষা আসবে না। সেকেন্ড জেনারেশন প্রোটিজোম ইনহিবিটর দ্যাট ইজ carfilzomib and the anti-CD30 antibody daratumumab show promise in relapsed or refractory. The relapsed or refractory disease এই জিনিসগুলো ইউজ করা হয়। তো এগুলো অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আপনাদেরকে এই ড্রাগস এর নামগুলো মনে রাখতে হবে, এগুলো মাল্টিপল মাইলোমা ইউজ করা হয়। কখন রেডিওথেরাপি দিব? দিস ইজ ইফেক্টিভ ফর লোকালাইজড বোন পেইন, যদি লোকালাইজড বোন পেইন থাকে, নট রেসপন্ডিং টু সিম্পল অ্যানালজেসিয়া এন্ড ফর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারস, এটার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। সো মোটামুটি আমাদের ইমিডিয়েট সাপোর্ট এন্ড কেমোথেরাপি উইথ or without স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। নাও চলে আসি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বেসিক প্রবলেমটা কি? বেসিক প্রবলেম হচ্ছে ফেলিউর অফ দ্য প্লুরিপোটেন্ট স্টেম সেলস বিকজ অফ অ্যান অটোইমিউন অ্যাটাক প্রোডিউসিং হাইপোপ্লেশিয়া অর অ্যাপ্লাসিয়া অফ দ্য বোন ম্যারো। এজন্য কোনো সেলই আসবে না, এজন্য প্যানসাইটোপেনিয়া ইন দ্য ব্লাড। ঠিক আছে, আচ্ছা। ব্লাডে প্যানসাইটোপেনিয়া তো আসবে, পরীক্ষা যেটা আসে অ্যাপ্লাস্টিক কজগুলো আসে, বাট নতুন এটা 23rd এডিশনে ক্যামিটা ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে, যে যেহেতু অ্যাপ্লাসি হয়ে যায়, ম্যালোসেলুলোটি যদি 25% এর নিচে থাকে, প্লাস অ্যাটলিস্ট দুইটা থাকে, নিউট্রোফিল এত কম, প্লাটিলেট 20,000 এরকম, এন্ড রেটিকুলোসাইট কাউন্ট একদম 20,000 এরকম, তাহলে তখন আমরা আমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, আর ভেরি সিভিয়ার কখন বলবো? নিউট্রোফিল কাউন্ট যদি আরো কমে যায়, এখানে ছিল লেস দেন 0.5, এখানে লেস দেন 0.2, আর নট সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া that is not fulfilling the criteria of CAMITA. আচ্ছা, এখন যেটা পরীক্ষায় আসে কজ অফ সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, প্রাইমারি তো ইডিওপ্যাথিক, সেকেন্ডারি কজ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পার্ট 1 এ প্রায় কোশ্চেন আসে। এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ফিচার কিন্তু এরকম, এই যে আপনার সব ফিচারই দিয়ে দিবে, খালি আপনার হেপাটোস্প্লেনোমেগালি থাকবে না। ঠিক আছে, আর বাকি সব আপনার ইনফেকশন, জ্বর নিয়ে আসতে পারে পেশেন্ট ব্লিডিং নিয়ে আসবে, গাম ব্লিডিং, জ্বর, ওয়েট লস, ঠিক আছে, এবং অ্যানিমিয়া, এগুলো সব দিয়ে দেবো। হাই রেজ ইএসআর একটা হিস্ট্রি দেওয়া থাকবে, ওয়েট লসের হিস্ট্রি দেওয়া থাকবে, পেশেন্টের লস অফ অ্যাপেটাইট হিস্ট্রি থাকবে, সাথে অন এক্সামিনেশন দেয়ার ইজ নো হেপাটোস্প্লেনোমেগালি। তাহলে হেপাটোস্প্লেনোমেগালি যখন পাওয়া যাবে না, তখনই আপনার মাথায় আসবে এরকম একটা সিনারিও যদি থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো অ্যাপ্লাস্টিক হলো দ্য ড্রাগস কোজিং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা পরীক্ষা বেশি আসে। প্লাস অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি রুমেটিক এজেন্ট, অ্যান্টি থাইরয়েড এজেন্ট, অ্যান্টি কনভালসেন্ট, ইমিউনোসাপ্রেসেন্ট। এন্ড কেমিক্যালের মধ্যে যে বেনজিন, টলুইন, এই জিনিসগুলো। ইনসেক্টিসাইডের মধ্যে ডিডিটি, অর্গানোফসফেটস এন্ড কার্বামেট। এছাড়াও রেডিয়েশন, শেষের 4টা কজ খুবই ইম্পর্টেন্ট, রেডিয়েশন, ভাইরাল হেপাটাইটিস, প্রেগন্যান্সি এন্ড পিএইচ। এই কজগুলো একটাও ভুল করা যাবে না। ঠিক আছে, সো দিস আর দ্য important scenario and important causes of aplastic anemia যেগুলো পরীক্ষায় আসে। আমি এইটুকুই বললাম, বেশি চাইলে অনেক ডিটেইলস পড়তে পারেন, কিন্তু সময় নষ্ট হবে, সো এইটুকুই পড়বেন। নাও আমরা চলে যাব পলিসাইথেমিয়া রুব্রা ভেরা পোস্ট, আমাদের অসপিতে আসে। আমরা যারা রেসিডেন্সিতে আছি বা যারা ট্রেনিং করছি, এফসিপিএস ফাইনাল কোয়ার্টার অসপিতে আসে, কিন্তু আপনাদের পার্ট 1 পরীক্ষা তেমন আসে না। তারপরেও আপনার একটু জানতে হবে যে পলিসাইথেমিয়া রুব্রা ভেরার একটা পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে। সাধারণত প্রচুর হিমোগ্লোবিন অনেক বেশি থাকে, 17-18 মধ্যে থাকে, 19 থাকে, এবং সিমটমস অফ হাইপার ভিসকোসিটি, এটাও একটা কোশ্চেন আসতে পারে। ফলোইং অফ দ্য সিমটমস অফ হাইপার ভিসকোসিটি ল্যাসিটিউড, লস অফ কনসেন্ট্রেশন, হেডেক, ডিজিনেস, ব্ল্যাকআউট, রাইটাস, এপিস্ট্যাক্সিস, এগুলো হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরার কিছু ম্যানিফেস্টেশন। এছাড়াও সাম পেশেন্ট প্রেজেন্ট করে সেরোভাস্কুলার ডিজিজ, ভেনাস থ্রম্বোএম্বলিজম নিয়ে আসতে পারে, পেপটিক আলসার নিয়ে আসতে পারে। ঠিক আছে, পেশেন্ট প্লেথরিক থাকতে পারে, হ্যাঁ, এন্ড পালপেবল স্প্লিন পাওয়া যেতে পারে। এগুলো হচ্ছে আপনার সিমটমস অফ হাইপার ভিসকোসিটি। এখন ডায়াগনোসিস করবেন কিভাবে? ডায়াগনোসিস হচ্ছে হেমাটোক্রিট অনেক বেশি পাবেন, এবং JAK2 প্রেজেন্ট পাওয়া যাবে। হাই হেমাটোক্রিট এন্ড দ্য প্রেজেন্স অফ JAK2 মিউটেশন 95% কেসেই এটা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও আমি যেহেতু বললাম স্প্লিন পালপেবল নিয়ে আসতে পারে, এইসব পেশেন্টের স্প্লেনেক্টমি পাওয়া যেতে পারে, হ্যাঁ, আর নিউট্রোফিল এন্ড প্লাটিলেট কাউন্ট ম্যাক্সিমাম টাইমে রেজ থাকে। ওকে, এগুলো হচ্ছে আপনার ডায়াগনস্টিক ক্লু দিবে। আপনি ম্যানেজমেন্ট করবেন কিভাবে? অ্যাসপিরিন, থ্রম্বোসিসের রিস্ক কমায়, এন্ড ভেনিসেকশন, এটি হচ্ছে মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট। ভেনিসেকশন গিভস প্রম্পট রিলিফ অফ হাইপারভিসকোসিটি সিমটমস। 400 থেকে 500 ml of blood are removed and the venesection is repeated every 5 to 7 days until the hematocrit is reduced below 45%. তাহলে প্রতি ভেনিসেকশনে 400 থেকে 500 ml ব্লাড রিমুভ করা সম্ভব। এছাড়াও ম্যারো প্রলিফারেশন কমানোর জন্য হাইড্রোক্সিকারোমাইড, ইন্টারফেরন আলফা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাস্কুলার অক্লুশন কমায় এবং স্প্লিন সাইজ কমায়, মাইলোফাইব্রোসিস এর রিস্ক কমায়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আপনার মডালিটিস। ইন্ট্রাভেনাস ফসফেট ইউজ করা যেতে পারে। এগুলো হচ্ছে মডালিটিস অফ চিকিৎসা। মেইন চিকিৎসা হচ্ছে ভেনিসেকশন, সহজ হিসাব, মেইন চিকিৎসা ভেনিসেকশন।
ওকে, নাও আমরা চলে যাব ব্লিডিং ডিসঅর্ডারস। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিজিজ যেটা না পড়ে গেলে পরীক্ষার হলে প্রিপারেশন ইনকমপ্লিট বলবো আমি, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। সাধারণত বাচ্চাদের হয়, এবং বাচ্চাদের দেখবেন কোনো একটা ভাইরাল ইনফেকশন বা কোনো একটা ভ্যাকসিনেশন হওয়ার পরে যদি কোনো বাচ্চার হঠাৎ করে আপনি দেখলেন যে কয়েকদিন আগে একটা হিস্ট্রি ছিল প্রিসিডিং ভাইরাল ইনফেকশনের, এখন আপনার কাছে পেশেন্ট প্রেজেন্ট করতেছে জাস্ট ইজি ব্রুইজিং, অল্পতেই ব্রুইজ হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, অথবা ইয়াং ফিমেলদের ক্ষেত্রে যারা পিউবার্টিতে এসে যে ম্যানোরেজিয়া ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আপনি আপনার থিঙ্কিং এ চলে আসবে এটা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা কিনা। যেহেতু পারপুরিক র্যাশ সবই আছে, তখন আপনি হার্ড লাইনে যেতে হবে এবং হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো আমরা একটু ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা যদি দেখে আসি, দেখেন আইটিপি ইজ ইমিউন মেডিয়েটেড with involvement of autoantibodies. Most of indirected antibody গুলো কার against the platelet membrane, glycoprotein 2b or 3, তাই glycoprotein 2b and 3 এর against এ অ্যান্টিবডিটা তৈরি হয়, which sensitize the platelet, resulting in premature removal from the circulation by cells of the reticular endothelial systems. The platelet আপনার against membrane against যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, অ্যান্টিপ্লাটেলেট অ্যান্টিবডি, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তাদের যে নির্দিষ্ট হাফ লাইফ, ওই হাফ লাইফের আগে তারা রিমুভাল হয়ে যাবে। এবং কিছু ডিজিজের সাথে আইটিপি অ্যাসোসিয়েটেড, যেহেতু অটোইমিউন ডিজিজ, তাহলে দেখেন it is not a single disorder. Some cases occur in isolation, while others are associated with underlying immune dysregulation in conditions such as connective tissue disease, HIV infection, B-cell malignancy, pregnancy, and certain drug therapy এগুলোর সাথে ITP associated. আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার, স্পন্টেনিয়াস ব্লিডিং সাধারণত প্লাটেলেট কাউন্ট 20,000 এর নিচে না নামলে মানে সাধারণত হয় না, এবং পেশেন্ট সাধারণত প্রেজেন্ট করে ইজি ব্রুইজিং, এপিস্ট্যাক্সিস এন্ড ম্যানোরেজিয়া নিয়ে, এবং মেনি কেসেস উইথ কাউন্টস অফ মোর দ্যান 50,000 আর ডিসকভার্ড বাই চান্স, এবং অনেকের প্লাটেলেট 50,000 এর বেশি, তারপর ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে আইটিপি মোর কমনলি এফেক্ট ফিমেল and may have insidious onset. Unlike ITP in children, it is unusual for there to be history of preceding viral infection. সাধারণত বাচ্চাদেরই ভাইরাল ইনফেকশন একটা প্রিসিডিং হিস্ট্রি থাকে, ঠিক আছে, এটি এখানে মানে ওরা বুঝিয়েছে। এখন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টিগেশনে চলে যেতে হবে, যে আমার আইটিপি এস্টাবলিশ করতে হবে। তাহলে আমরা যে টেস্ট গুলো করব, তাহলে আমরা ইনভেস্টিগেশন দিয়ে আমরা যদি প্রুভ করতে চাই, তাহলে পেশেন্ট সাধারণত আমরা যদি সিবিসি করি, তাহলে প্লেটলেট কম পাবো। আমরা অটো অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টি প্লাটেলেট অ্যান্টিবডি যেটা আমরা বলবো, অটো অ্যান্টিবডি টেস্টিং অ্যান্টি প্লাটেলেট অ্যান্টিবডি পজিটিভ পাবো। এইচআইভি টেস্ট, যেহেতু এইচআইভি অ্যাসোসিয়েশন থাকে, এই জন্য এইচআইভি পজিটিভ পাওয়া যেতে পারে অ্যাডাল্টদের ক্ষেত্রে, নট বাচ্চাদের ক্ষেত্রে। এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম সাধারণত নরমাল থাকে, আর বোন ম্যারো করলে সাধারণত মেগাকেরোসাইটোসিস বা মেগাকেরোসাইট বেশি পাওয়া যায়। এন্ড ম্যানেজমেন্ট আমরা দুই ভাবে, অ্যাকিউট আইটিপি এন্ড ক্রনিক আইটিপি, দুই ভাগে ভাগ করা হয়। অ্যাকিউট আইটিপিতে আপনি দেখেন মেনি পেশেন্টস উইথ স্টেবল কম্পেনসেটেড আইটিপি এন্ড প্লাটেলেট কাউন্ট মোর দেন যদি 30,000 এর বেশি থাকে, তাহলে প্লাটেলেট কাউন্টের উপর এক নম্বর কোনো চিকিৎসার দরকার নাই, টু রেইজ প্লাটেলেট কাউন্ট। ফার্স্ট লাইন থেরাপি ফর পেশেন্ট উইথ স্পন্টেনিয়াস ব্লিডিং ইজ উইথ হাই ডোজ স্টেরয়েড, এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। সিঙ্গেল বেস্টে যদি আসে ট্রিটমেন্ট অফ চয়েস কি, তাহলে হাই ডোজ স্টেরয়েড। কতটুকু দিব? 1 মিলিগ্রাম পার কেজি, বাট 1 মিলিগ্রাম পার কেজি ডেইলি, or dexamethasone 40 mg daily for 4 days to suppress antibody production and inhibit phagocytosis of sensitive platelets by reticular endothelial cells. এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দেখেন 3 নম্বর অপশন, তাহলে এখানে হচ্ছে এটা গেল নাম্বার 1 পয়েন্ট, কোন চিকিৎসা দরকার নেই। 2 নম্বর হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে administration of IV immunoglobulin can raise the platelet count by blocking antibody receptors of reticular endothelial cells, হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে প্লাটেলেট ট্রান্সফিউশন করা যায়। 4 নম্বর হচ্ছে প্লাটেলেট ট্রান্সফিউশন হচ্ছে এডিশনাল থেরাপি, ঠিক আছে। এটা হলো অ্যাকিউট আইটিপির চিকিৎসা। আর ক্রনিক কাদের বলবো, যারা রিল্যাপস বারবার হয় তাদেরকে ক্রনিক বলবো। The condition may become chronic with remissions and relapse. তাহলে relapse should be treated by reintroducing glucocorticoid। 1 নম্বর চিকিৎসা হচ্ছে reintroducing glucocorticoid, relapse এর 1 নম্বর চিকিৎসা। 2 নম্বর হচ্ছে কিছু ড্রাগ আছে দেখেন, সেকেন্ড লাইন থেরাপি, thrombopoietin receptor agonist, TPOR, thrombopoietin receptor agonist, L-tromboprag or romiplostim, ঠিক আছে। splenectomy and immunosuppression, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে লো ডোজ গ্লুকোকর্টিকয়েড, 3 নম্বর হচ্ছে লো ডোজ গ্লুকোকর্টিকয়েড থেরাপি
and immunosuppressants such as rituximab, cyclosporin, mycophenol, tacrolimus may also produce remission. So these are the drugs used in relapse or remission of chronic ITP. ঠিক আছে? আচ্ছা, তাহলে আইটিপি মোটামুটি আমাদের এইটুকু জানতে হবে। আমি বারবার বলতেছি, আমি যতটুকু দাগাই দিছি পরীক্ষার হলে এর মধ্যেই কোশ্চেন পাবেন। যদি বেশি কঠিন কোশ্চেন হবে আইটিপি থেকে এভাবেই কোশ্চেন দিবে। আচ্ছা আচ্ছা, কোয়াগুলেশন ডিসঅর্ডার আরেকটা আপনার দিতে পারে যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, যদি ইনভেস্টিগেশন প্রোফাইল দেয়, যেহেতু এখানে থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে বিটি কিন্তু ব্লিডিং টাইম প্রলংড হবে, ক্লটিং টাইম নরমাল হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে আমরা von Willebrand disease the most common inherited bleeding disorder, আমরা এই von Willebrandটা অবশ্যই পরীক্ষার আগের দিন পড়ে যেতে হবে। এছাড়া হিমোফাইলিয়া A, B are the most common single coagulation factor deficiencies, but inherited deficiencies of all other coagulation factors are seen. ঠিক আছে, এটা পর্যন্ত জানলাম। হিমোফাইলিয়া A and B শুধু লাগবে হচ্ছে হিমোফাইলিয়া A and B সহজ কথা কেন হয় এবং ক্লিনিক্যাল ফিচার কি, কেন হয় হিমোফাইলিয়া ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, হিমোফাইলিয়া B কেন হয় ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, হিমোফাইলিয়া 9 ডেফিসিয়েন্সি ওটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ, তাহলে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি রেজাল্টিং ইন হচ্ছে হিমোফাইলিয়া এ। শেষ, সহজ কথা। আর আপনার হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, প্লাটিলেটের সাথে ফ্যাক্টর 8 von Willebrand ফ্যাক্টর এই দুটো জিনিস একদম অ্যাসোসিয়েটেড, কারণ ফ্যাক্টর 8 সিনথেসিস হয় লিভার এন্ড এন্ডোথেলিয়াল সেল থেকে, বাট প্লাটিলেটের সাথে অ্যাসোসিয়েটেড। আর ইট ইজ প্রোটেক্টেড ফ্রম প্রোটিওলাইসিস ইন দ্য সার্কুলেশন বাই বাইন্ডিং টু von Willebrand ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে von Willebrand ফ্যাক্টর লাগানো থাকে প্লাটিলেটের গায়ে, আর ফ্যাক্টর 8 প্রোটেকশন হয় প্রোটিওলাইসিস এর মাধ্যমে, মানে প্রোটিওলাইসিস হওয়া থেকে প্রিভেন্ট হয় বা প্রোটিওলাইসিস হওয়া থেকে সুরক্ষা পায় এই von Willebrand ফ্যাক্টরের সাথে এর লেগে থাকে বলে। তাহলে ফ্যাক্টর 8 এন্ড von Willebrand ফ্যাক্টর প্লাটিলেট এই তিনটাই কিন্তু von Willebrand ডিজিজে কমে যাবে। ঠিক আছে, সহজ হিসাব। তাহলে factor 8 is primarily synthesized by the liver and endothelial cells and has a half-life of about 12 hours. It is protected from proteolysis in the circulation by binding to von Willebrand factor. এটুকু আপনারা মনে রাখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে von Willebrand factor ডিজিজে। নাও আমরা হিমোফাইলিয়া এর এইটুকু আর ক্লিনিক্যাল ফিচারটা দেখবো। এখানে আছে কজ অফ কোয়াগুলোপ্যাথি, এটা একটু রিডিং করে যাব আমরা, যে কোয়াগুলোপ্যাথি রেকর্ড কোসি পরীক্ষা আসতে পারে, এর সাথে রেসিডেন্সিতে দেয় কনজেনিটাল রেকর্ড কোস। কনজেনিটালের মধ্যে হিমোফাইলিয়া এ এন্ড বি, অটোসোমালের মধ্যে von Willebrand ডিজিজ, ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি, হাইপোফাইব্রিডিজেমিয়া, ডিসফাইব্রিডিজেমিয়া। অ্যাকর্ড কজের মধ্যে হচ্ছে যদি লিভার কাজ না করে, ভিটামিন কে ডেফিসিয়েন্ট থাকে, অথবা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, দ্যাট ইজ ডিআইসি, অ্যাকর্ড হিমোফাইলিয়া এন্ড von Willebrand ডিজিজ, অ্যাকর্ড ফ্যাক্টর 10 ডেফিসিয়েন্সি, 7 ডেফিসিয়েন্সি। ড্রাগ ইনডিউসড হচ্ছে এই যে কোয়াগুলোপ্যাথি, যেগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো যদি প্রবলেম করে। ঠিক আছে, এই হচ্ছে আপনার মোটামুটি কজেস অফ কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, যেটা লাগবে হিমোফাইলিয়া কখন আপনি বুঝবেন, সিভিয়ারিটি। তাহলে ফ্যাক্টর 8 ও 9 লেভেলে অ্যাসে করে যদি দেখেন যে খুবই কম, লেস দেন 0.01, তখন আপনি সিভিয়ার স্পন্টেনিয়াস হেমার্থ্রোসিস এন্ড মাসল হেমাটোমা, এমনি হেমার্থ্রোসিস এন্ড জয়েন্টে ইফিউশন হয়ে যাচ্ছে ব্লাডে এন্ড মাসল হেমাটোমা ডেভেলপ করতেছে। মডারেট হচ্ছে এই রেঞ্জে থাকলে মাইল্ড ট্রমা সার্জারি কজ ব্লিডিং, আর মাইল্ড হচ্ছে মেজর ইনজুরি অর সার্জারি রিজাল্টস ইন এক্সেস ব্লিডিং। সেই ক্ষেত্রে আমরা সিভিয়ারিটিটা এইভাবে অ্যাসেস করতে পারি। আচ্ছা, এখন যেটা লাগবে এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ হিমোফাইলিয়া, এই দেখেন হিমোফাইলিক আর্থ্রোপ্যাথি। ঠিক আছে, যে কিভাবে জয়েন্টে আপনি ব্লাড জমে ফুলে গেছে। ঠিক আছে, এবং ক্রনিক হিমোফিলিক আর্থ্রাইটিস জয়েন্ট সুইং এন্ড মাসল ওয়েস্টিং অন দ্য লেফট, এবং যেই জয়েন্ট ফুলে থাকবে ওর উপরে দেখেন যে মাসল ওয়েস্টিং। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন মাসল হেমাটোমা, লেফট থাই মাসল হেমাটোমা, এটা একটা ফিচারস। এই যে ম্যাসিভ ব্রুইজিং, এটা একটা হিমোফাইলিয়ার ফিচারস। তো এই ফিচারগুলো আমাদের একটু লাগবে। ম্যাসিভ রেট্রোপেরিটোনিয়াল হিমোরাইজ, নেক্সট অফ অ্যাডভান্সড হিমোফিলিক আর্থ্রোপ্যাথি। হিমোফিলিক আর্থ্রোপ্যাথি যে এখানে এক্সরে ফান্ডিং কি দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এই যে এপিকন্ডিয়ালটা খুব ব্রডেনিং হয়ে গেছে, তাহলে ব্রডেনিং অফ দ্য এপিকন্ডিয়াল, এটা একটা ফিচার। তারপর দেখেন কোনো কার্টিলেজ দেখাই যাচ্ছে না, ফিউজড হয়ে গেছে, তাহলে নো কার্টিলেজ প্রেজেন্ট। এন্ড এখানে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আরেকটা ফিচার হচ্ছে অস্টিওফাইট, দেয়ার ইজ স্ক্লেরোসিস, অস্টিওফাইট এন্ড বোনি সিস্ট, এই তিনটা জিনিস থাকে। দেয়ার ইজ স্ক্লেরোসিস, অস্টিওফাইট এন্ড বোনি সিস্ট, এগুলো আপনি এখানে পাবেন, এই যে বোনি সিস্ট, অস্টিওফাইট, স্ক্লেরোসিস। ঠিক আছে, নো কার্টিলেজ প্রেজেন্ট এন্ড ব্রডেনিং অফ দ্য ফিমোরাল এপিকন্ডাইল, এগুলো হচ্ছে এক্সট্রা ফান্ডিংস অফ হিমোফিলিক আর্থ্রাইটিক জয়েন্ট। ওকে, and hemophilia B, যেটা আরেক নাম ক্রিসমাস ডিজিজ, এটা আপনার আমরা ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। জাস্ট এইটুকু জানলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, নাও আমরা von Willebrand ডিজিজ পড়লে, ভেনাস থ্রম্বোএমবোলিজম পড়লে, আর হচ্ছে ডিআইসি,
এই তিনটার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এই চারটা জিনিস পড়লে আমাদের মোটামুটি হ্যামাটোলজি লেকচার কমপ্লিট হয়ে যাবে। সো হ্যামাটোলজি যতটুকু বলছি এক্সট্রা অনেক কিছু বলছি, কিন্তু আলটিমেটলি আপনাদের কোশ্চেন কিন্তু অত কঠিন হয় না। সিনারিও বেসড আসার প্রথম দিকে চার্ট গুলো থেকে কোশ্চেন বেশি আসে। ওকে, নাও আমরা চলে আসি বর্ন উইলিব্রেন্ট ডিজিজ, যেটা আমরা বলছিলাম যে তিনটে জিনিস দেখেন। বর্ন ডিজিজ কমন বাট ইউজুয়ালি মাইল্ড ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে দেখেন এটা কিন্তু সিভিয়ার ব্লিডিং, মাইল্ড ব্লিডিং ডিসঅর্ডার কজড বাই কোয়ান্টিটেটিভ। টাইপ 1 and 3 হচ্ছে কোয়ান্টিটেটিভ, যে টাইপ 1 and 3 which is quantitative deficiency or qualitative deficiency of bone relevant factor. সহজ ডেফিনেশন। এবং এই বর্ন ফ্যাক্টর কোত্থেকে সিনথেস হয়? endothelial cells and megakaryocyte, that is platelet, and is involved in both platelet function and coagulations. ঠিক আছে, আচ্ছা। bone relevant factor acts as a carrier protein for factor 8, তাহলে bone relevant factor 8 কে ক্যারি করে। তাহলে দেখেন প্লাটিলেট ক্যারি করে bone relevant factor কে সিনথেসিস করে, and bone relevant ক্যারি করে factor 8 কে। তাহলে এই bone relevant ডিজিজে এই তিনটাই প্রবলেম হবে। আপনি যদি ইনভেস্টিগেশন করেন এই তিনটেই ডেফিসিয়েন্সি পাবেন। ঠিক আছে, আচ্ছা। Bone relevant factor also forms bridges between platelets and subendothelial components, allowing platelets to adhere to damaged vessel walls. Deficiency of bone relevant factor therefore leads to impaired platelet plaque formation. স্বাভাবিক, তাহলে bone relevant factor deficiency হলে platelet plaque formation হবে না, যেহেতু platelet কমে যাবে। Blood group antigens are exposed on bone relevant factors, reducing its susceptibility to proteolysis. As a result, people with blood group O have lower circulating bone relevant factor levels than individuals with non-O groups. এই তথ্যটা একটু আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে the gene for bone relevant factor is located on chromosome 12. ওকে, আমরা যদি ক্লিনিক্যাল ফিচারে যাই, ক্লিনিক্যাল ফিচারে আমরা কি পাবো? পেশেন্ট সাথে কি নিয়ে প্রেজেন্ট করে? যেহেতু মাইল্ড ব্লিডিং ডিসঅর্ডার, পেশেন্ট প্রেজেন্টেড হিমোরেজিক ম্যানিফেস্টেশন সিমিলার টু দোস রিডিউস প্লাটিলেট ডেফিসিয়েন্সি হলে যে প্রবলেম গুলো হয়, তাহলে বিটি প্রলংড হবে। সুপারফিশিয়াল ব্রুইজ, এপিস্টেক্সিস, ম্যানোরেজিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ আর কমন। Bleeding episodes are usually much less frequent than in severe hemophilia, and excessive hemorrhage may be observed only after trauma or surgery. তাহলে এটা মাইল্ড ব্লিডিং ডিসঅর্ডার, তাই ব্লিডিং কম হবে। ওকে, ইনভেস্টিগেশন করলে আপনি বর্ন রিলেভেন্ট ফ্যাক্টর কম পাবেন, ফ্যাক্টর 8 কম পাবেন, এগুলো সবই কম পাবেন। ঠিক আছে, আচ্ছা। এন্ড যদি আপনি দেখেন এখানে এখানে আর কোয়াগুলেশন প্রোফাইলটা দেয়া নেই। আপনি যদি বিটি সিটি পিটি করেন তাহলে বর্ন রিলেভেন্ট ফ্যাক্টরের বিটি প্রবলেম পাবেন। আপনার হচ্ছে প্রথম মিন টাইম নরমালি থাকবে, আর সিটি কোয়াগুলেশন টাইমও তেমন কোনো সমস্যা হবে না। এই হচ্ছে বর্ন রিলেভেন্ট ফ্যাক্টর। ম্যানেজমেন্ট কি দিবেন? দুইটা ড্রাগের নাম যদি মনে রাখা যায়, বর্ন রিলেভেন্ট ফ্যাক্টর বাড়া এরকম একটা ড্রাগের নাম ড্যাসমোপ্রেসিন, আর ব্লিডিং কমানোর জন্য ট্রাইনেক্সামিক অ্যাসিড। ঠিক আছে, আর যেহেতু ফ্যাক্টর 8 কমে যায়, ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট দিতে পারে, আর প্লাটিলেট ট্রান্সফিউশনও অনেক সময় দেওয়া যেতে পারে। সো দিস আর দ্য বর্ন রিলেভেন্ট ডিজিজ, এটুকু জানলেই মোটামুটি হবে। আচ্ছা, নাও আমি ফেসবুক ডেভিডসন মেডিজিতে ভেনাস থ্রম্বোএম্বলিজমের যে প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা, এটা রেসিডেন্সি তো আসে, পার্ট 1 আসে, খুবই ইম্পর্টেন্ট। এটা পার্ট 1 এর আগে অবশ্যই দেখে যেতে হবে, পোস্ট করেছিলাম সাজায়, এটা একটু পড়তে হবে যে পেশেন্ট কি কি ফ্যাক্টর করে ভেনাস থ্রম্বোএম্বলিজম হতে পারে, সার্জিক্যাল কি কন্ডিশন, মেডিকেল কি কন্ডিশন, হেমাটোলজিক্যাল কি ডিসঅর্ডারস, অ্যান্টিফসফোলিপিড। তাহলে যে সকল ডিসঅর্ডার সাথে কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং বেড়ে যায়, সেই ডিসঅর্ডার গুলো একটু রিডিং করে মুখস্থ করতে করে ফেলতে হবে। এটার আমি ডিটেইলস যাচ্ছি না, যেহেতু ডেভিডসন মেডিজিতে কয়েকবার পোস্ট করেছি এই টপিকসটা। আচ্ছা, নাও এরকম যদি ভেনাস থ্রম্বোএম্বলিজমের কোনো পেশেন্ট আসে, আপনি রিস্ক ফ্যাক্টর গুলা পেশেন্টের আছে এবং ভেনাস থ্রম্ব, তখন তো পেশেন্টের চিকিৎসা কি দিবেন? তখন পেশেন্টকে চিকিৎসা দিতে হবে অ্যান্টি থ্রম্বোটিক প্রোফাইল্যাক্সিস। এবং এই অ্যান্টি থ্রম্বোটিক প্রোফাইল্যাক্সিস কখন দিতে হয়? সাধারণত মেজর সার্জারি অর মেজর মেডিকেল ইলনেস, এই যে মেজর সার্জারি, সার্জিক্যাল কন্ডিশন, মেডিকেল কন্ডিশন, এগুলো যদি পেশেন্টের থাকে তাহলে অবশ্যই, এবং হাই রিস্ক যদি থাকে তাহলে অবশ্যই পেশেন্টের এই ইন্ডিকেশন গুলো আবার পরবর্তীতে অ্যান্টি থ্রম্বোটিক প্রোফাইল্যাক্সিস এর লেখা আছে, এগুলো দিতে হবে। এবং তখন ভেনাস থ্রম্বোএম্বলিজম প্রোফাইল্যাক্সিস দিতে হবে। প্রোফাইল্যাক্সিস দুইভাবে দেওয়া যায়, মেকানিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল। মেকানিক, এই যে এই হচ্ছে আপনার ইন্ডিকেশন অ্যান্টি থ্রম্বোটিক, ওইগুলো যা বলছি তাই। ঠিক আছে, এই হচ্ছে আপনার ইন্ডিকেশন এন্ড মেথডস অফ ভেনাস থ্রম্বোএম্বলিজম প্রোফাইল্যাক্সিস এর মধ্যে হচ্ছে মেকানিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যাল হচ্ছে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট, DOACX যেটা আমরা বলছি, যে লো মলিকুলার হেপারিন, আনফ্রেকশন হেপারিন, আর হচ্ছে ডাইরেক্ট ওরাল অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আছে এগুলো। আর মেকানিক্যাল এর মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট নিউমেটিক কম্প্রেশন, মেকানিক্যাল ফুট পাম্প, গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিংস। এই হচ্ছে আপনার প্রোফাইল্যাক্সিস এর ফ্যাক্টর গুলা। ঠিক আছে, নাও আমরা চলে যাব অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। আচ্ছা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এটা একটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল এন্টাইটি
সাধারণত যেসব পেশেন্টের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি ব্লাডে অ্যাপিয়ার করে তাদেরই এই সিনড্রোমটা ডেভেলপ করে। কিছু ক্লিনিক্যাল ফিচারের কম্বিনেশনকে বলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এবার দুই ধরনের। একটাকে বলা হয় যে অ্যান্টিবডিজ দ্যাট বাইন্ড টু নেগেটিভলি চার্জ ফসফোলিপিড অ্যানালাইজার প্লেট, যেটার নাম হচ্ছে বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 কে যেটা কন্টেন্ট করে, যেটার নাম হচ্ছে এখানে ওরা দিয়েছে দেখেন অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। এই যে এখানে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট। আর আরেকটা হচ্ছে এই যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট টেস্ট, ঠিক আছে, যেটা দোজ ইন্টারফেয়ার উইথ ফসফোলিপিড ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন টেস্ট লাইক দ্যাট এপিডিটি অর দ্য ডাইলুট রাসেল ভাইপার টাইপ ডিআরভিভিটি টেস্ট। এই দুইটা টেস্ট পজিটিভ হলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম বলা হয় পজিটিভ। তো পরীক্ষা যেটা পার্ট 1 কোশ্চেন এই বক্স থেকে আসে, এই বক্সের বাহিরে না পড়লেও হবে। কখন আপনি বুঝবেন যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম? একটা পেশেন্ট, আপনার একটা পেশেন্টের মানে একটা ফিমেল আপনার কাছে আসলো, প্রায় বয়স 35 বা 32 বছর বয়স, বারবার মিসক্যারিয়েজ হয়ে যায়, রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যায়। তখন আপনাকে ধারণা করতে হবে আরে এটা কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম কিনা। বা পেশেন্ট প্রেগন্যান্সি সিভিয়ার আর্লি প্রি-এক্লাম্পসি ডেভেলপ করে এবং 10 উইকস অফ জেস্টেশনের পরে বাচ্চাকারী মারা যায়, ঠিক আছে। এছাড়া আগে হিস্ট্রি আছে থ্রম্বোএম্বোলিজম, ভেনাস থ্রম্বোএম্বোলিজম বা আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিজম হিস্ট্রি আছে, অথবা লিবিডো রেটিকুলারিস পেশেন্টের আপনি এক্সামিন করে পেলেন, অথবা ট্রান্সভার্স মাইলিটাস হিস্ট্রি আছে, ওই স্কিন নেক্রোজ বা কোরিয়ার হিস্ট্রি আছে, তখন আপনি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম ডায়াগনোস করতে হবে। ইউজুয়ালি এসএলই পেশেন্টের যদি এরকম অ্যাবর্শন হিস্ট্রি থাকে তখন কিন্তু ডায়াগনোস হয়ে যায় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তাহলে কন্ডিশন সেকেন্ডারি অ্যাসোসিয়েটেড উইথ সেকেন্ডারি এপিএস, তাহলে রিউমাটোলজিক্যাল যে ডিজিজ গুলো আছে এসএলই, আরএ, এসএস, Pachards, temporary Sjögren's syndrome এগুলা। আর টার্গেটস ফর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ, তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি কোন কোন জিনিসকে টার্গেট করে? যে বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 এর এগেইনস্ট অ্যান্টিবডি, প্রোটিন সি, অ্যানেক্সিন 5, প্রোথ্রম্বিন, এগুলোর এগেইনস্টে আপনার হচ্ছে টার্গেট করে মানে থ্রম্বোসিস করে ফেলে। সো দিস আর দ্য অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। আর কিছু যদি নাও করেন এই ছকের বাইরে তারপর কোনো অসুবিধা নাই। আচ্ছা, নাও আমরা চলে যাবো ডিআইসি। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিকস ডিআইসি। এটা আর একটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটিক পারপুরা টিটিপি। যদিও আমরা রেনাল সিস্টেমে পড়েছি, তারপরে এখানে কয়েকটা জিনিস দেখাবো। রেনাল সিস্টেমে 5টা ট্রায়াড ছিল না, এখানে যেটা টিটিপির 5টা ট্রায়াড সুন্দরভাবে মেনটেন করা আছে, ঠিক আছে। সো আমরা যদি ডিআইসি দেখি, দেখেন ডিআইসি হোয়াট ইজ ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ডিআইসি নামটা শুনলে দুইটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস আর একটা হচ্ছে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে। একদিক দিয়ে ব্লিডিং হচ্ছে আর দিক দিয়ে মানে ক্লট ফর্মেশন হচ্ছে, এই দুইটার কম্বিনেশনকে বলে ডিআইসি। তাহলে আমরা কিভাবে দেখেন, তাহলে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সিস্টেমিক অ্যাক্টিভেশন অফ দ্য পাথওয়ে involved in the coagulation। তাহলে সিস্টেমিক অ্যাক্টিভেশন অফ পাথওয়ে, দ্যাট ইজ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে গেল, coagulation and its regulation, this may result in the generation of intravascular fibrin clot। ফাইন, coagulation পাথওয়ে অ্যাক্টিভেট হলো, ক্লট ফর্মেশন হলো। ক্লট ফর্মেশন হওয়ার কারণে তাহলে বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই যাবে না। ওই মেজর একটা ভেসেলে যদি ক্লট ফর্মেশন, ওই ভেসেল থেকে যতগুলা ব্রাঞ্চিং ভেসেল আছে যেটা দিয়ে অনেকগুলো অর্গানে ব্লাড সাপ্লাই যাচ্ছিল, সেখানে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, ফলে মাল্টি অর্গান ফেইলিওর ডেভেলপ করবে উইথ সাইমালটেনিয়াস coagulation factor and platelet consumption causing bleeding। তাহলে দেখেন আপনার এক জায়গায় ব্লক হয়ে গেছে, ওইটা সারানোর জন্য সকল প্লাটিলেট চলে আসছে, প্লাটিলেট ওইখানে এসে আপনার হচ্ছে থ্রম্বোসিস ফর্মেশন হয়ে গেল। আমরা জানি প্লাটিলেট থ্রম্বোসিস করে, তো প্লাটিলেট এসে থ্রম্বোসিস করলে আর ওই দিক দিয়ে আপনার হচ্ছে প্লাটিলেট ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। এই জন্য বলছি সাইমালটেনিয়াস কোয়াগুলেশন ফ্যাক্টর প্লাটিলেট কনজাম্পশন কজিং ব্লিডিং, ঠিক আছে। তাহলে ব্লিডিং এন্ড ক্লট ফর্মেশন সাইমালটেনিয়াসলি, এটা হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে সিস্টেমিক কোয়াগুলেশন অ্যাক্টিভেশন ইজ ইনডিউসড আইদার থ্রু সাইটোকাইন পাথওয়ে। সাইটোকাইন পাথওয়ে সাধারণত ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনটা হয় which are activated as part of systemic inflammatory response। আচ্ছা, তাহলে এই ডিআইসি এই যে এইরকম এই ঘটনাটা কেন হচ্ছে, এই ঘটনাটা কেন হচ্ছে এবং কি কি জিনিস কনজাম্পশন হচ্ছে? কনজাম্পশন হচ্ছে মেইনলি প্লাটিলেট এন্ড কোয়াগুলেশন ফ্যাক্টর, মেইনলি পাস এবং আর্ট এন্ড ফাইব্রিনোজেন। তাহলে যদি বলা হয় যে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বলা হচ্ছে ডিআইসি কে, কি কি জিনিস কনজাম্পশন হয়? এই কনজাম্পশন হচ্ছে প্লাটিলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর এন্ড নোটেবলি ফ্যাক্টর 5 and 8 এন্ড ফিব্রিনোজেন, এগুলো কনজাম্পশন হয়ে যায়, ঠিক আছে। এন্ড দ্য লাইসিস অফ ফাইব্রিন clot results in production of fibrin degradation product and D-dimer। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এগুলা কনজাম্পশন হচ্ছে, তাহলে এগুলা টেস্ট করলে ওদের কি পাওয়া যাবে? যেগুলো কনজাম্পশন হচ্ছে এগুলো যদি ইনভেস্টিগেশন করেন এগুলো কম পাওয়া যাবে।
আর এই যে ফাইব্রিন ক্লট লাইসিস হয়ে যাচ্ছে, লাইসিস অফ ফাইব্রিন হয়ে ফিব্রিন ডিগ্রেশন প্রোডাক্ট বেড়ে যাচ্ছে এবং ডিডাইমার বেড়ে যাচ্ছে, তাহলে এফডিপি আর ডিডাইমার ব্লাড এমারে বেশি হবে। তাহলে ডিএসি যদি আমরা ব্লাড পিকচার দেখি, যেহেতু প্ল্যাটলেট কনজাম্পশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা এন্ড সরি যেহেতু আমরা প্লেটলেট কাউন্ট কম পাবো, তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। ফ্যাক্টর 5, 8 এন্ড ফিব্রিনোজেন, 5 এন্ড ফিব্রিনোজেন এগুলো কনজাম্পশন হয়ে যাচ্ছে, এগুলো সব কম পাবো। ফ্যাক্টর 5 কম, 8 কম, ফিব্রিনোজেন কম, ঠিক আছে, এগুলো সব কম পাবো। আচ্ছা, প্রথম মিন টাইম এন্ড এপিটিটি, প্রথম মিন টাইম কেন বেশি পাবো আর এপিটিটি কেন? ডিউ টু ফ্যাক্টর 5 এন্ড ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। যেহেতু ফ্যাক্টর 5 এন্ড ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেহেতু আমরা প্রথম মিন টাইম আমরা বেশি পাবো। এপিটিটি কেন বেশি পাবো? ডিউ টু ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এন্ড ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। এই জিনিসগুলোর কারণে আমরা এই পিটি এপিটিটি এই জিনিসগুলো বেশি পাবো। তাহলে যদি পরীক্ষা আসে ফলোইং দ্য ল্যাব ফাইন্ডিংস বা ল্যাব মার্কারস অফ ডিআইসি, তখন আমরা বলবো যে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, ফিব্রিনোজেন এগুলা ডিক্রিজ এন্ড এফডিপি, ডি ডাইমার, পিটি এপিটিটি এগুলা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো দিস আর দ্য ল্যাব ফাইন্ডিংস অফ ডিআইসি। আর আমরা যদি ডিআইসি কজ গুলো দেখি, যেগুলো পরীক্ষায় আসে, কজ গুলো দেখেন। আন্ডারলাইং কন্ডিশন, ইনফেকশন অর সেপসিসের কারণে হতে পারে, ট্রমা, অবস্ট্রাকটিক অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, প্লাসেন্টাল অ্যাবরপ্শন, প্রি-এক্লাম্পসিয়া, সিভিয়ার লিভার ফেলিউর, solid malignancy, tissue destruction, that is pancreatitis, burns, vascular abnormalities, toxic or immunological মধ্যে ABM incompatibility, snake bites, recreational drugs, এগুলো হচ্ছে কজ। এই কজগুলো পরীক্ষা আসে এবং এই কজগুলো পরীক্ষার জন্য জানতে পারি। ইনফেকশনের মধ্যে কি কি ইনফেকশন মনে রাখা যায়? ESPN, ই দিয়ে ইশরিকিয়া কোলাই সবচেয়ে, এস দিয়ে হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, পি দিয়ে হচ্ছে প্রোটিয়াস, আর এন দিয়ে হচ্ছে নাইজেরিয়া। এই চারটা ইনফেকশন দিয়ে ডিআইসি সবচেয়ে বেশি হয়। ইএসপিএন, ওকে, ইএসপিএন, এই চারটা অর্গানিজম দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ডিআইসি হয়। এই যে দেখেন আপনি ডিআইসি যে প্রেজেন্স অফ অ্যাসিড প্লাটিলেট কমে যাচ্ছে, প্লাটিলেট এফডিপি এলিভেটেড ফাইব্রিন ডিকশন প্রোডাক্ট এটা বাড়বে, প্রলং প্রথম মিন টাইম পিটি বাড়বে, এন্ড ফিব্রিনোজেন এটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে। ওকে, নাও আমরা যদি ম্যানেজমেন্ট ডিএসসি সাধারণত পরীক্ষা আসে না, তারপর আপনারা দেখতে পারেন যে এসব পেশেন্টের সাথে অ্যাসিডোসিস, ডিহাইড্রেশন, রেনাল ফেলিউর, হাইপক্সিয়া এগুলো কারেকশন করতে হবে। এন্ড সাধারণত ব্লাড কম্পোনেন্ট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট, যেহেতু ফ্যাক্টর গুলো কমে যায়, ক্রায়োপ্রেসিপিটেটে থাকে হচ্ছে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এন্ড প্লাটিলেট, এগুলো ট্রান্সফিউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনার হেপারিন, প্রোফাইলেক্টিক ডোজ অফ হেপারিন শুড বি গিভেন। আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করা যাবে না আনলেস, দেখেন, established thrombosis should be treated cautiously with therapeutic dose of unfractionated heparin unless clearly contraindication থাকে, তারা unfractionated heparin করা যাবে না, এছাড়া করা যেতে পারে। এছাড়াও tranexamic acid, that is antifibrinolytic therapy ইউজ করা যেতে পারে। এগুলো রিডিং করতে পারেন, এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসে ডিএসসি এর কজ এবং ডিএসসি ল্যাব মার্কার্স, ওকে। আচ্ছা, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরে যেটা আমরা বলবো যে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক, নামের সাথেই মিল আছে, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে like DIC and also heparin-induced thrombocytopenia, thrombotic thrombocytopenic purpura is disorder in thrombosis is accompanied by paradoxical thrombocytopenia. So like thrombosis হচ্ছে সাথে paradoxical thrombocytopenia হচ্ছে। TTP is characterized by pasta pentat, একটা হচ্ছে thrombocytopenia, have microangiopathic hemolytic anemia, neurological sequelae, that is nervous system involvement, fever and renal impairment, এবং এটার সাথে অ্যান্টিবডিতে again Adam TS13, ঠিক আছে, a disintegrin and metalloproteinase with a thrombospondin type 1 motif। এইটার এই অ্যান্টি অ্যাডাম TS13 এর এগেইনস্টে আপনার হচ্ছে অ্যান্টিবডি ডেভেলপ হবে, এবং এটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডারস, ওকে। এন্ড এই এনজাইমটা নরমালি বন 11 ফ্যাক্টর মাল্টিমারকে ক্লিভ করে টু প্রোডিউস নরমাল ফাংশনাল ইউনিট, and its deficiency, দেখেন the enzyme normally cleave bone 11 multimers to produce normal functional unit, and its deficiency result in large bone 11 factor multimers that cross-link platelet। তাহলে আমরা মোটামুটি এখানে দেখলাম, এখানে আরেকটা জিনিস অ্যাসোসিয়েশনের সাথে কি কি জিনিস অ্যাসোসিয়েশন, টিটিপির সাথে টিক্লোপিডিন, সাইক্লোস্পিরিন, এইচএবি, শিগাটক্সিন এন্ড ম্যালিগন্যান্সি। এজন্য ইমার্জেন্সি প্লাজমা এক্সচেঞ্জ হচ্ছে চিকিৎসা। এছাড়াও গ্লুকোটিকয়েড, অ্যাসপিরিন, রিটুক্সিম্যাব দেওয়া যেতে পারে। সো ট্রিটমেন্ট তো পরীক্ষায় কখনোই আসে না, জাস্ট ফার্স্ট ট্রায়াড মনে রাখবেন, আর অ্যাডাম TS13 এর এগেইনস্ট অ্যান্টিবডি ডেভেলপ হয়, এটা একটু মনে রাখতে হবে। সো হেমাটোলজি থেকে আমার মনে হয় যতটুকু পড়ালাম বা দাগিয়ে দিলাম,
আপনি ইনশাল্লাহ এর মধ্যে কমন পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আশা করি কোনো বক্স যাতে বাদ না পড়ে, সবগুলো বক্স একটু পড়ে যেতে হবে যাতে পরীক্ষার জন্য আপনাদের বেটার হয়। সো সবাই পড়তে থাকেন। আমাদের আর হচ্ছে বাকি আছে অ্যাকিউট মেডিসিন এন্ড ক্রিটিক্যাল ইলনেস, নিউট্রিশনাল ফ্যাক্টরস এন্ড হচ্ছে ইনফেকশাস ডিজিজ। ইনশাল্লাহ আমরা এটা এই সপ্তাহের মধ্যেই শেষ করে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ ভরসা।